দুদিন ধরে কিছু কিছু পড়া নেই, খোদায় কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কেউ তো আর এমনি এমনি খেতে দিবে না। 12 বছরের একটা ছেলে কতক্ষণ না খেয়ে থাকতে পারে? দুনিয়া বড়ই নিষ্ঠুর। কতজনের কাছে গেছে কাজের বিনিময়ে খাবার চাইতে, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে। সবাই বলে কোনো কাজের লোকের দরকার নাই, পানি খেয়ে আর কতক্ষণ পারা যায়। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারেনি, তাই পেটে কিছু পড়েনি। একটু পানি খেয়ে রাস্তার ফুটপাতে গায়ে দিয়ে দিল ছেলেটি। ছেলেটির নাম আকাশ, ব্যাস এটুকুই তার পরিচয়। তবে ওর বাবা আছে, মা অনেক আগেই দূর আকাশে তারা হয়ে গেছে। কিন্তু আকাশকে ওর বাবা মেরে ঘর থেকে বের করে দিছে। কি দোষ ছিল তার? বিনা দোষে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে তো কিছু করেনি, বরং সবকিছু সৎমা করেছে। খোলা আকাশের নিচে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে ভাবছে এসব কথা। এসব ভাবতে ভাবতে যে কখন তার চোখ পানিতে ভরে এলো সে নিজেও জানে না। আকাশের খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মু, ওই আম্মু, কেন ছেড়ে চলে গেল আমায়? একটু এসে দেখে যাও, তোমার বাবু ভালো নেই। আজ 3 দিন ধরে না খাওয়া, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবো? খেতে দেওয়ার যে লোক নেই, আদর করে খাইয়ে দেওয়ারও যে লোক নেই। কেন আমাকে একা করে রেখে গেলে? চোখের পানি চোখ থেকে গড়িয়ে রাস্তায় পড়ছে। এমন সময় একজন লোক আকাশের সামনে দিয়ে ছুটে গেল রক্তাক্ত অবস্থায়, আর তার পিছনে 2 জন পুলিশ। আকাশ ওদের দেখে অনেক অবাক হয়। ওর মনে হয় কি হচ্ছে একটু দেখা দরকার, তাই সে ছোট ছোট পায়ে এগিয়ে যায় ওদের দিকে। কিছু দূর যেতেই আকাশ দেখতে পায় লোকটা নিচে মাটিতে পড়ে আছে, আর পুলিশ দুটো গান পয়েন্ট করা এগুচ্ছে। কত বছর পরে তোকে পেয়েছি, এবার আমার প্রমোশন কে আটকায়? সে মোবাইল বের করে কমিশনারকে ফোন দেয় আর বলে, স্যার, আমরা কবিরকে ধরে ফেলেছিলাম, কিন্তু আমার সাথে যে ছিল তাকে ও গুলি করে মেরে দেয়, তাই আমিও তাকে এনকাউন্টার করে দিছি স্যার। ফোনটা কেটে দেয় জাবির। জাবিরের সাথে থাকা লোকটা জাবিরের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলার আগেই ডিসকাউ করে বুকের বাঁ পাশে গুলি করে দেয় জাবির। সরি, তুই আমার সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিলি, তাই এমনটা করতে হলো, মাফ করে দিস প্লিজ। তো আমরা যেন কোথায় ছিলাম? তুই একটা সাইকো জাবির, এভাবে কতদিন লুকিয়ে থাকবি? একদিন তোর সব কিছু সামনে আসবে। আমি ভবিষ্যৎ সম্পর্কে ভাবি না, তাই কাজটা ফিনিশ তো করি আগে। আর তুই আমাকে মাফ করে দিস, বোধ হয়ে যেন পিছিয়ে পড়িস না। আকাশ এসব লুকিয়ে দেখছিল আড়াল থেকে। তার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই সে বেশি কিছু না ভেবে তার পাশে পড়ে থাকা পাথর হাতে নিয়ে গায়ে সব জোর দিয়ে মেরে দেয়। জাবির যখন গুলি করবে ঠিক তখনই একটা পাথর এসে জাবিরের মাথায় লাগে, এতটা জোরে যে তার সামনের সবকিছু কালো হয়ে আসে। হাত থেকে গান পড়ে যায়, মাথা ধরে বসে পড়ে। আকাশ আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আকাশের দিকে তাকালো। সে দেখে একটা ছেলে দেখতে সুন্দর, কিন্তু জামা কাপড় অনেক ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে যাবি তো ওই ছেলেটাকে ছাড়বে না। তাই কবির গিয়ে আকাশের হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুইও আয় আমার সাথে। বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই আকাশের শরীরের বাকি শক্তিটুকু ও ফুরিয়ে গেল। 3 দিন ধরে না খাওয়া, তাই রাস্তায় পড়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তার, যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। অনেক পানি পিপাসা পেয়েছে, তাই পানি পান করতে লাগলো। কবির এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আকাশকে কোলে করে পাশের একটা দোকানে নিয়ে যায়। একটা কেক আর পানি কিনে একটু করে কেক আর একটু পানি খাওয়াচ্ছে। সে আকাশকে দেখে বুঝতে পেরেছিল সে ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আকাশ বাসে বসে আছে, উদ্দেশ্য ঢাকা। আকাশ কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশও চায় না এখানে থাকতে, মুখোমুখি হতে চায় না তার বাবা মায়ের। কিছুক্ষণ আগে আকাশ একটু সুস্থ, তখন কবির আকাশের মুখটা আলতো ছুঁয়ে বলে, কি নাম তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায়? বাবার নাম কি? আমি একা, আমার কেউ নেই, থাকার কোনো জায়গাও নেই। ভালোই মিথ্যা বলতে পারিস তো। আমি মিথ্যা বলিনি। মানুষের মুখ মিথ্যা বলে, কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞাসাও করব না।
তবে তুই চাইলে আমি তোকে আমার সাথে নিতে পারি। বল, যাবি আমার সাথে? কবির হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই। সবাই তাহলে মারা গেছে? না, সবাইকে মেরে ফেলা হয়েছে। মেরেছে ডার্ক মাফিয়া। সকালের মিষ্টি সূর্যের আলো আকাশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আকাশ দেখলো সে কবিরের হাঁটুর উপর শুয়ে আছে, আর তার হাত আকাশের মাথার উপর। আকাশের যেন আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর কবিরের ঘুম ভাঙল। বাস স্টেশনে থামার সাথে সাথে 5-6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আকাশের হাত ধরে নিচে নামালো। গাড়ি থেকে অনেক লোক নামলো আর একজন ছুটে আসলো কবিরের কাছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। আমি ঠিক আছি। আর এই ছেলে আমাকে বাঁচিয়েছে, তাই আজ থেকে ও আমার ছেলে। ওর নাম আকাশ, আকাশ চৌধুরী, আর তোমাদের ছোট সাহেব। 12 বছর পরে দুবাই, চৌধুরী গ্রুপ। রহমত মিয়া ছুটছে বসের কেবিনের দিকে। রহমত এখন আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়েই দরজা খুলে রহমত বলল, অবশ্য তাকে এই পাওয়ার দেওয়া হয়েছে। স্যার, ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিয়েছে। মাল সময় মতো ডেলিভারি না হলে আমাদের কোম্পানির অনেক লস হবে। কবির চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমা খুলল আর বলল, খোঁজ নাও, আকাশ কোথায়? রহমত আকাশের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। স্যার, আকাশ বাবুর ফোন তো অফ। রহমত বাবু বলে ডাকে আকাশকে। কবির চৌধুরী একটু হাসল। আরে রহমত, এত টেনশন নিও না, জাস্ট চিল। শুনশান রাস্তা, দুই পাশে মরুভূমির বালি চিকচিক করছে। দুই ঘাড়ে ভর্তি মাল। ড্রাগনের চেলা ফোনে কথা বলছে ড্রাগনের সাথে। বস, আমরা প্রায় পৌঁছে গেছি। তোদের কয়জন আসোস? বস, আমরা 10 জনের মতো আছি। সাবধানে মাল গোডাউনে রেখে দিবি। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে চেলার পাশে বসা লোকটার মাথায় লাগে। সে দেখে ওর পাশে বসা থাকা লোকটার কপাল ফুটো হয়ে গেছে, আর তার সামনে গ্লাস ফুটো হয়ে আছে। তাই সে ফুটো অনুসরণ করে সামনের দিকে তাকায়। এদিকে ড্রাগন ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রহিম দেখলো তাদের এর সামনে একটা ল্যাম্বরগিনি কার, আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট, এক হাত দিয়ে খাচ্ছে আর অন্য হাতে একটা M4A1 গান তার গানের সাথে হেলান দিয়ে রাখা। ছেলেটা দেখতে সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বায় 6 ফুটের মতো, কালো প্যান্ট, সাদা শার্টের উপরে কালো ব্লেজার, আবার কালো শু, চুলগুলো স্টাইল করে, চোখে কালো সানগ্লাস, সব মিলিয়ে যেন ম্যান ইন ব্ল্যাক। হ্যাঁ, এটাই আকাশ চৌধুরী। যা, সবাই ওর লাশ দেখতে চাই আমি। সবাই যে যার মতো ছুরি, কাটারি, রামদা, রড এসব নিয়ে ছুটে আসছে আকাশের দিকে। আকাশ গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। একজন আকাশকে রামদা দিয়ে মারতে আসলে ওর পেটে একটা ঘুষি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটার গলায় চালিয়ে দেয়, আর তার মাথাটা নিচে গড়িয়ে পড়ে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। আকাশ বলল, এখন বুঝতে পারছি সকাল থেকে হাত কেন চুলকাচ্ছিল। ওই, তোরা দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নাই, সো কাম অ্যান্ড ফিনিশ মি। বলে আবার মুখে সিগারেট দিল আকাশ। এবার একেবারে সবাই চলে আসলো আকাশের কাছে। একটা লাশ রাস্তায় পড়ে আছে, আকাশের জামা কাপড়ে ও মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসেছে, তাই নিচে ফেলে ফাঁ দিয়ে ফিসে দিল। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে, সে তো ভয়ে আধভানা হয়ে গেছে। আকাশ ওর দিকে তাকালো, হাত উঁচু করে ডাক দিল রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, না। দূর শালা, আয়, তোকে কিছু করব না, তোকে আমার পছন্দ হয়েছে রে। আকাশ পিছনে নিজের গাড়ির কাছে চলে গেল। রহিম এখনো আগের জায়গায় দাঁড়ানো। ওই, তোকে আসতে বলছি না এখানে? রহিম ভয় পেয়ে আকাশের কাছে চলে এলো। কোমর থেকে একটা গান বের করে রহিমকে দেয়, নিজে চশমা খুলে নেয় আর বলে, নে এবার মার। রহিম একবার আকাশের চোখের দিকে তাকায়, একবার তার হাতের গানের দিকে। দূর, তোর দ্বারা হবে না বলে আকাশ রহিমের বুকে গুলি করে দেয় আর বলতে থাকে, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস কিন্তু। আকাশ নিজের শার্ট ব্লেজার খুলে নিচে ফেলে দেয়। আকাশের জিম করা বডি বেরিয়ে আসে। গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখ ভালো করে ধুয়ে নেয়, আর পকেট থেকে ফোন বের করে রহমত মামাকে ফোন করে। আকাশ রহমতকে মামা বলে ডাকে। হ্যালো মামা। বাবু, তুই কোথায়? ফোন অফ কেন? আর এদিকে আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। মামা, তুমি কি করে ভাবলে
এই আকাশ চৌধুরী বেঁচে থাকতেই আমাদের সর্বনাশ হবে। নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম, বাই। অফিসে তো রহমত, বলেছিলাম না টেনশন নিও না। আপনিও যেমন আপনার ছেলেটাও তেমন। বলে রাগে গজগজ করতে চলে গেল রহমত। আসলে রহমত কবি চৌধুরীর বন্ধুর মতো, আর আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসে। পরিবার বলতে আছে স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশে। এটা দেখে কবি চৌধুরী আরো জোরে হাসতে লাগলো। এদিকে ম্যাডাম, ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার ওঠেন। বড় সাহেব আপনাকে ডাকছে। ওই ভাগ এখান থেকে, সকালে উঠেই তোর মতো ছোট লোকদের চেহারা দেখতে চাই না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরি। ডান গালে একটা তিলও আছে। নাম তাইবা মনি। তার বাবা ডাকে মনিরা বলে। ধনী বাবার একমাত্র মেয়ে, আদর পেয়ে বাদর হয়ে যাওয়া প্রাণী এটা। বাবার পাওয়ার দেখিয়ে চলে সব সময়, অহংকারে যেন পা মাটিতে পড়ে না। ওর বাবা দেশের নামকরা বিজনেসম্যান আরমান আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু একে প্রথম দেখাই ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পরে। মনিরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো। তবে আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না ঢোকে। সামনে দাঁড়ানো কাজের লোকদের দিকে তাকিয়ে বলল। হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের প্লেটে খাবার দিচ্ছে। মনিরা খাচ্ছে। এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নাই, জগ একটু দূরে। তাই একটা কাজের মহিলা জগ এনে গ্লাসে পানি ঢেলে দিল, আর ঠিক তখনই ঠাস করে একটা চড় মেরে দেয়। মনিরা কাশি লাগায় একটা কাজের লোক ওর গ্লাসে পানি দিতে গেলেই মনিরা ওই লোকটিকে কষে একটা থাপ্পড় দেয়। কত বড় সাহস তোর, তুই আমার হাতে গ্লাস দিস? তোকে আমি। আবার চর মারতে গেলে আরমান আহমেদ ওকে আটকায় আর ইশারায় কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবার দিকে তাকায়। মনিরা, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিই, কি বলো? দাও, ওদের মুখ আমি আর দেখতে চাই না, যত সব। তাই বলে দিই। তাহলে আমাদের বাড়ির সব কাজ তোমাকে আর আমাকে করতে হবে। রান্না করা, ঘর পরিষ্কার করা, সব কিছু দেখাশোনা। কি বলো, করতে পারবে তো? যদি পারো তাহলে আমি ওদের বিদায় করে দিচ্ছি। মনিরা কোনো কিছু বলল না, সোজা নিজের রুমে চলে গেল। রুমে বসে সে ভাবছে, পাপা তো কথাগুলো ঠিকই বলেছে, কিন্তু ওদের যে সহ্য হয় না আমার। রাতে কবির চৌধুরী বাড়িতে সোফায় বসে টিভি দেখছে। তখন আকাশ দরজা খুলে পেছন দিয়ে বিনা শব্দে নিজের রুমের দিকে যেতে লাগলো। আকাশ, এদিকে আয়। ইস, কিভাবে দেখলে বড় আব্বু? তুমি তো অন্যদিকে ফিরেছিলে। আকাশ কবি চৌধুরীকে বড় আব্বু বলে ডাকে, কারণ তার আব্বু আছে, সেই শুধুমাত্র আকাশের আব্বু। ভুলে যাস না আমি তোর কে হই, আর তোকে সেই ছোট্টবেলা থেকে চিনি আমি। তাই আমার সাথে চালাকিতে পেরে উঠবি না। আচ্ছা বলো, কি বলবা? অনেক টায়ার্ড আছি। ফৌজি আর বিয়ের ডেট চলে এসেছে, তাই 2-1 দিনের মধ্যে রহমত আর তোকে বাংলাদেশ যেতে হবে। সব কিছু গুছিয়ে নে। ফৌজিয়া রহমত মিয়ার মেয়ে। তুমি যেটা বলবা সেটাই হবে। এখন যা, ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে বলে আকাশ চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিল। ডাইনি নামে একটা নম্বরে কল দিল। এটা ফৌজিয়া। আকাশ তাকে ডাইনি নামেই ডাকে, নিজের বোনের মতোই ভালোবাসে। ফৌজিয়া দেখতে অনেক সুন্দর, অনেক ভদ্র, মনে কোনো অহংকার নেই। হ্যালো ভাই। কিরে ডাইনি, কেমন আছোস? ভালোই। ভালোই তো থাকবি, কারণ আমাদের জ্বালিয়ে তোর হয়নি। এখন আমাদের ভোলাবালা দুলাবাইটাকে শেষ করবি। বুঝেছি, তোর মার খাইতে ইচ্ছা করছে, তো কবে আসবি? পরশু। বল কি কি লাগবে আমার একমাত্র বোনটার? আমার কিছু চাই না, তুই আসলেই হবে। মামি, রিমন ওরা কোথায়? সবাই কাজে ব্যস্ত, আমি বসে বোর হচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। ওকে বাই বলে কল রেখে দিল। ওরা কেউ আকাশের প্রবেশন সম্পর্কে কিছু জানে না, মানে আকাশ যে গ্যাংস্টার এটা ওরা জানে না। ওরা সবাই জানে আকাশ একটা ভদ্র ছেলে যে কিনা ব্যবসা সামলাচ্ছে।
পরের দিন মনিরাকে আরমান আহমেদ ঘুম থেকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়ল। নিজের গাড়ি নিজেই চালাচ্ছে কলেজে যাওয়ার জন্য। মনিরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সাথে আছে বাপের দান করা কয়েকটা বডিগার্ড। কলেজে মন খারাপ করে বসে আছে, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কয়দিন পরে, আর সেটা হলো ফজিয়া। হঠাৎ কলেজের বিফির ভাই রবিন মনিরার কাছে এসে বলল, হাই মনি, কেমন আছো? একে দেখলেই যেন মনিরার গা জ্বলে। সব সময় মেয়েদের শরীর টাচ করার ধান্দা থাকে, তবুও মুখে হাসি এনে বলল, মার খেতে না চাইলে ফোট এখান থেকে। হ্যাঁ বেবি, কি বলো এগুলা? রবিন মনিরার কাছে এসে কথাটা বলল। রবিন একটু কাছে আসায় মনিরা একটা থাপ্পড় মেরে বলে, কুত্তার বলছি এখান থেকে চলে যেতে, তা না করে তুই আমার দিকে এগিয়ে আসছিস, সাহস কত বড় তোর। বলে মিডল পয়েন্টে লাথি মেরে দেয়। এয়ারপোর্টে কবির চৌধুরী, আকাশ আর রহমত মামা দাঁড়িয়ে আছে। রহমত, খেয়াল রেখো, আমার কলিজাকে তোমার সাথে পাঠাচ্ছি। জানোই তো ও আমার দুনিয়া। আকাশ চুপচাপ এসব শুনেছে। যার দুনিয়া হতে চেয়েছিল সেই তো দূরে ঠেলে দিল, কিন্তু ইনি। আকাশ কবি চৌধুরীকে জড়িয়ে ধরলো আর বলল, নো টেনশন বড় আব্বু, মামা আছে তো। কি বলো মামা? স্যার আমি আছি তো, আমি থাকতে বাবুর কিছু হতে দিব না। আর নিজের খেয়াল রেখো, আর সময় মতো চলে আসবা, কেমন? আর গিয়ে ভদ্র ছেলে হয়ে থাকবি, ভুলে যাবি না, ওটা কিন্তু তোরও বাড়ি। বিদায় নিয়ে প্লেনে উঠে পড়লো বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আকাশের কাছে 3টা লাগেজ, আবার একটা ব্যাগ। বাবু এত ব্যাগে কি কি রাখছস? তোমাকে কেন বলবো? মনে আছে তো তুই এখন ভদ্র ছেলে। আকাশ আর রহমত মিয়া কথা বলতে বলতে বের হচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। এসেই রহমত মিয়ার পায়ে হাত দিয়ে সালাম করলো। রহমত মিয়া তাকে পা থেকে তুলে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? ভালো। তুই আর বাকি সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তো চল যাওয়া যাক। কেউ একজন তো আমাকে ভুলেই গেছে। আকাশ একটু জোরে বলল। রিমন আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। মামা আমি গেলাম, আমি আর যাব না। আরে আরে, তুই চলে গেলে আমার মাথায় একটা চুলও রাখবি না ওই ডাইনি। তাই তোকে আমার চুলের কসম, তুই যাস না, ফিরে আয়। আরে কি বলে না গানে, হ্যাঁ, জিও না সাথী ও। হারামি তুই শুধরবি না, তাই না? আকাশ রিমনকে জড়িয়ে ধরে। আকাশ আর রিমন ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। রাত 11টা। রহমত মামার বাড়িটা অনেক বড় আছে, আর বিয়ে বলে সাজানো দেখতে অনেক সুন্দর লাগছে। রিমন দরজার কলিং বেল দিচ্ছে। রিমনের আম্মু নুসরাত বেগম দরজা খুলে রহমত মামাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরো অনেক কিছু বলল। আকাশ মামির সাথে কথা বলে নিল। আসার সময় তারা খেয়ে এসেছিল, তাই না খেয়েই রুমে চলে গেল। হ্যাঁ, এ বাড়িতে আকাশের জন্য আলাদা রুম আছে। ফ্রেশ হয়ে ঘুম দিল। সকালে আকাশ, আকাশ, অনেক বেলা হয়েছে, ওঠ, কত কাজ পড়ে আছে, বিয়ে বাড়ি বলে কথা। আকাশ তাড়াহুড়ো করে উঠতেই ডাইনিটা লাফাইতে লাফাইতে আকাশের রুমে প্রবেশ করলো। এসেই আকাশের বিছানায় বসে পড়ল। নাও, শুরু হয়ে গেল। আকাশ, প্রেশন নিচে আয়। ভাই আমার জন্য কি এনেছিস? কিছু না, তুই তো বলছিলি তোর কিছু চাই না। ও, নতুন বউটার মন খারাপ হয়ে গেল বুঝি? ওখানে লাল লাকেশটা তোর জন্য, যা দেখ কিছু পছন্দ হয় কিনা। আকাশ 3টা লাগেজ নিয়ে এসেছিল। লালটা ফৌজিয়ার, কালোটা বাড়ির সবার জন্য, আর সাদাটা নিজের বাবার জন্য, যে কিনা আকাশকে বাড়ি থেকে বের করে দিছিল। আকাশের বাংলাদেশে আসা 2টাই উদ্দেশ্য, 1 ফৌজিয়ার বিয়ে, 2 বাবাকে এক পলক দেখা। অন্যদিকে তোর বাংলাদেশে আসারই অপেক্ষায় ছিলাম এতদিন কবির চৌধুরী। তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছিলাম, জেলে যেতে হয়েছে তোর জন্য, তোকে আমি বাঁচতে দিব না। ডেভিলের মতো হেসে হাতের মধ্যে পিস্তল গুড়িয়ে বলল জাবির। খবর নে কবির চৌধুরীর সম্পর্কে। আকাশ সকাল থেকে কাজ করছে, এমন ভাবে আছে যে কেউ বুঝবে না সে একজন কোটিপতি। একটা টি শার্ট, একটা প্যান্ট আর 1 জোড়া স্যান্ডেল পরা দেখে মনে হচ্ছে না। কেমন মনে হচ্ছে আপনারা ভেবে নিন। ফৌজিয়া বাইরে এসে উকি মারছে। আকাশ সেটা খেয়াল করেছে। সে আকাশের কাছে চলে আসলো আর বলল, ভাই। আকাশ হাত ধরে করুণ লোকে তাকালো। আকাশ একটু হেসে বলল, বল কি লাগবে। আকাশ জানে ফৌজিয়ার এমন লোক মানে ওর কাছে কিছু চাই, কারণ নিজের বোন ভাবে তাকে, তাই তার সব কিছু জানা কর্তব্য। আকাশ মনে মনে বলল, ইস, আমার যে কেন একটা বোন থাকলো না।
অভ্র শপিং মলে আসবে আজকে, আমিও যাব। প্লিজ কিছু কর। যেতেই হবে? হুম। তুই যে কি, মামা মামিকে কি বলবো এখন? জানি না, প্লিজ প্লিজ। ভাই তুই কত ভালো, কিউট পিউট সোনা ময়না টিয়া। থাম, ভাবতে দে আগে। কিছুক্ষণ পর আকাশ গাড়ি ড্রাইভ করছে। যাক বাপ্পা, কত কষ্টে বের হতে পারলাম। ভাই এখান থেকে ডান দিকে যা। মল তো ওইদিকে না, তাহলে ওদিকে কেন যাব? আর আমাকে চেঞ্জ করার টাইমও দেশ নাই, কেমন বাজে দেখাচ্ছে। ওরে আমার হনুমান ভাই, যে না চেহারা তাতে আবার বাজে। বেশি কথা না বলে ওদিকে চল। মনিরা তাদের বাড়ির সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছে, ফৌজিয়া ওকে নিতে আসবে বলে। কালো গাউনের সাথে হালকা মেকআপ, জাস্ট ওয়াও। আজ যেন সে পরিদের সাথে কম্পিটিশন করে তাদের হারিয়ে দিতে পারবে। আকিয়াস গাড়ি চালাচ্ছে, হঠাৎ তার চোখ গেল একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরের দিকে, থুকু মেয়ের দিকে। ওকে দেখে যেন আকাশের পুরো দুনিয়া থমকে গেল। স্লো মোশনে মেয়েটার চুল উড়ে মুখে চলে এলো, মেয়েটার কানের পেছনে চুল গোজা, জাস্ট ক্রাশ। আকাশের হৃদস্পন্দন এতটা বেড়ে গেছে যেন ভিতরে কেউ ঢোল পেটাচ্ছে। হঠাৎ আকাশ মেয়েটার থেকে চোখ ফিরিয়ে নেয়, নিজেই নিজেকে বলতে থাকে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। এসবে মোহিত হলে চলবে না, তোকে যে তোর বড় আব্বুর কথা শুনতে হবে। বলে আবার মেয়েটার দিকে তাকালো। যাই হোক, মেয়েটা অনেক সুন্দর। ভাই এখানে দাঁড়াও। মেয়েটা পাশে আসায়, আয় উঠে আয়। ফৌজিয়া মেয়েটাকে মানে মনিরাকে বলল। মনিরা একবার আকাশের দিকে তাকালো ভালো করে। তোকে আমি কতবার বলবো যে এসব ছোট লোক চাকর বাকর নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। মনি কি বলছিস এসব? আকাশ এত সময় মেয়েটার সম্পর্কে যা ভেবেছিল এক মুহূর্তেই সব পানিতে ধুয়ে গেল। এখন আকাশের চোখে মেয়েটা সুন্দরী নয়, বরং অহংকারী। তোকে আমি বারবার বলেছি ড্রাইভার না নিয়ে আসতে, এনেছিস ভালো কথা। ওর কাপড় চোপড় দেখেছিস কতদিন পরিষ্কার করে না মনে হচ্ছে কোনো এক ফকির। মনিরা গাড়িতে না উঠে গাড়ির বাইরে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আকাশের হাসি পেল কথাগুলো শুনে, আবার রাগও হচ্ছে। মনি তুই কিন্তু বেশি বলছিস। ও আমার ভাই আকাশ, তোকে বলেছিলাম দুবাইয়ের বিজনেসম্যান। আর রইলো কাপড়, ও কাজ করছিল, আমি ওকে ধরে নিয়ে এসেছি। ফৌজিয়া কড়া গলায় বলল এগুলো। এবার মনিরা আকাশের দিকে, সে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আকাশ কিছু বলছে না, এক স্টাইলে সামনের দিকে তাকিয়ে আছে, চোখ দুটি রাগে লাল হয়ে গেছে। সরি বললাম তো। আরে কিছু তো বলুন। আকাশ এবার মনিরার দিকে ফিরল, চোখে রাগ স্পষ্ট, কিন্তু মুখে হাসি এনে বলল, সরি ম্যাডাম জি, আমি অহংকারীদের সাথে কথা বলি না। আকাশ, ফৌজিয়া আর মনিরা তিনজনই মলে পৌঁছে গেল। পথে মনিরা অনেকবার আকাশের দিকে তাকালেও আকাশ একবারও তার দিকে ফিরে তাকায়নি, কারণ আকাশ অহংকারীদের সহ্য করতে পারে না। তোরা যা, আমি আসছি। না তা হবে না, চল আমার সাথে। বলে হাত ধরে টেনে নিয়ে গেল ফৌজিয়া। মনিরার এখন অনেক রাগ হচ্ছে যে আকাশ তার দিকে একবারও তাকাচ্ছে না, ভাব নিচ্ছে। তার ভাব দেখার টাইম এই মনিরার নাই। কিছু দূর যেতেই অব্র চলে আসলো। আকাশ তাকে আগে থেকে চিনে। আসলে ফৌজিয়া বিয়ে যখন ঠিক করা হচ্ছিল তখন আকাশ বাংলাদেশেই ছিল, আর আকাশ ফৌজিয়ার ছোট। দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আছি ভালোই। তা তোমার এই অবস্থা কেন? আকাশ রাগী চোখে ফৌজিয়ার দিকে তাকিয়ে বলল, সব দোষ এই ডাইনিটার, ওর নাকি আর বলতে পারল না। ফৌজিয়া আকাশের মুখে হাত দিয়ে চেপে ধরেছে। আরে আরে কি করছে, ওকে বলতে দাও। এত কিছু শুনতে হবে না, চলো যেটা করতে এসেছি সেটা করি। ওরা তিনজন সামনে, আকাশ একটু পেছনে। দুলাভাই এখন থেকে তাই এই শাসন, অন্য দিনগুলো তো বাদই দিলাম। ভেবে নিন, ডাইনিটাকে কি রাখবেন নাকি নিজেই ডাইনিটার জামাই হয়ে যাবেন? তবে রে হারামি, তুই দাঁড়া। বলে আকাশের দিকে ছুটে আসতে লাগলো ফৌজিয়া। অব্র ফৌজিয়ার হাত ধরে বলল, আমি তোমাদের ডাইনিটাকে নিজের কাছে রাখতে চাই, অনেক আপন করে। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছে। আকাশ আস্তে করে ওদের কাছে চলে গেল আর বলল, ও মা গো টুরুলাভ। আকাশ আর অব্র একটু দূরে বসে আছে, আর ফৌজিয়া আর মনিরা কেনাকাটা করছে। আচ্ছা, তুই তো বলেছিলি ওটা তোর ভাই, কিন্তু কেমন ভাই? ফৌজিয়া হালকা হেসে উত্তর দিল, আমার ভাই মানে আমার ভাই। ধুরো, তোর সাথে কথা বলাই বেকার।
আচ্ছা, এগুলো কার জন্য কিনছিস? আচ্ছা চল তোকে একটা জিনিস দেখাই। ভাই, এখানকার সব থেকে কম দামি টি শার্টটা দেন তো। দোকানি একটা টি শার্ট বের করে দিল। সেটা দেখলে কেউ পছন্দ করবে না। ফৌজিয়া সেটা হাতে নিয়ে বলল, আয়, তুই জানতে চাইছস না কেমন ভাই? ওরা আকাশদের সামনে চলে গেল। ফৌজিয়া টি শার্টটা আকাশের সামনে ধরে বলল, ভাই এটা কেমন? আকাশ টি শার্টের দিকে না তাকিয়ে ফৌজিয়ার দিকে তাকালো আর বলল, এটা তোর পছন্দ হয়েছে? ফৌজিয়া মাথা নাড়ালো। তাহলে অনেক সুন্দর। যা, এটা ট্রাই করে আমাকে দেখা। আচ্ছা ওয়েট কর। তারপর আমি ওটা নিয়ে ট্রায়াল রুমে চলে গেলাম। দেখেছিস কেমন ভাই আমার? হয়তো আপন না, তবে আপনের থেকেও আপন, যে আমার জন্য, আমার মুখের হাসির জন্য সব করতে পারে। অব্র এবার বুঝতে পারছে কি হচ্ছিল এখানে। আকাশ ওটা গায়ে দিয়ে বের হয়ে বলল, কেমন? ছি, কি বাজে দেখা যাচ্ছে, এক্ষুনি খোল। কি বলিস বাজে মানে? তোর না পছন্দ হয়েছিল? অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ ফৌজিয়াকে বকছে আর ফৌজিয়া আকাশের বকা দেখে হাসছে। মনিরাও আকাশের দিকে এক নজর তাকিয়ে আছে, বিশেষ করে আকাশের চোখের দিকে, যেন তার চোখ কিছু বলছে। এই প্রথম সে কোনো ছেলেকে এত ভালো করে দেখছে। মনিরার লাইফে ছেলে বলতে তার বাবাই। আকাশের নাক সিটকিয়ে কথা বলা দেখে মনিরা নিজের অজান্তেই হো হো করে হেসে উঠল। মনিরার হাসির শব্দ শুনে আকাশের কথা বলা বন্ধ হয়ে গেল। আকাশ এক পলক মনিরার দিকে তাকিয়ে চোখ নিচু করে নিল। মনে মনে বলতে লাগলো, না না আকাশ, তাকাবি না, না না তাকাইস না। বেহা চোখ তার কথা কানে তোলেনি। আকাশ মনিরা সেই মুক্তি ঝরা হাসি দেখছে। আকাশ আশেপাশে তাকাচ্ছে, সবকিছু থমকে গেছে শুধু মনিরা বাদে। সে হাসতেই আছে। আকাশ ফৌজিয়া বাড়িতে ফিরে এলো। মনিরাও আছে সাথে, কিন্তু এসে যা দেখে সেটা দেখে মাথায় রক্ত উঠে যায়। রহমত মামার বাড়িটা অনেক বড়, বাড়ির সামনে অনেক জায়গা, সামনে গেট। আকাশেরা গেট দিয়ে ঢোকার সময় আশেপাশে তাকিয়ে দেখে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ছুটে গেল। ফৌজিয়া আর মনিরা সাথে আছে। পরে যেটা দেখলো সেটা আকাশ আশা করেনি। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, বাড়ির মধ্যে সবকিছু ভাঙাচোরা, আর মামিও অজ্ঞান হয়ে আছে। মামার চুলগুলো এলোমেলো করা, রিমনের গাল দিয়ে রক্ত বের হচ্ছে। আকাশও ওদের মাঝে চলে গেল। রিমন, কি হয়েছে? কে করেছে এসব? কড়া গলায় চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আকাশের। আকাশের এমন অবস্থা দেখে রহমত মামা আকাশের কাছে চলে আসে। আকাশ বাবু, তোরা কখন এলি? এখানে তো কিছুই হয়নি। না, রহমত মামা চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। রিমন, বল কি হয়েছে? কে করেছে এসব? সাব্বির করেছে। ও ফৌজিয়াকে পছন্দ করত আর আজ ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। ওই করেছে এসব। মাকেও চড় মেরেছে, ফলে সে অজ্ঞান হয়ে গেছে। আমাকে মেরেছিল, তখন বাবা ঠেকাতে আসলে বাবাকে ফেলে দেয়। চল আমার সাথে। বলে রিমনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মামা বলে, আকাশ, তুই কিন্তু তোর বাবাকে কথা দিয়েছিস, সেটা ভুলে যাস না। কথা দিয়েছি ভদ্র থাকার, তাই বলে আমার মাকে যে মারবে, যে আমার বাবার সমান মামাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে আর আমার ভাইকে মেরে রক্তাক্ত করবে, আমি কি সেটা দেখেই যাব? কিছু করব না? আর এমন শিক্ষা তোমরা তো আমাকে দাওনি। বলে রিমনের হাত ধরে বেরিয়ে গেল আকাশ। রহমত মিয়া আকাশকে ভালো করে চেনে, কি ঘটতে চলেছে সেটা আগে থেকেই বুঝতে পারছে। না, আমাকে বড় সাহেবকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। বলে ফোন বের করে দুবাইতে কল দিল সে। কবির চৌধুরী বসে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে, এমন সময় তার কল এলো। বলো রহমত। স্যার, বাবু কিন্তু এখানে কোনো এক অঘটন ঘটাতে চলেছে। বলে একটু আগের ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। আমার ছেলে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না। ওদের সাথে এমনটা হওয়াই উচিত। আকাশের জায়গায় আমি হলে ও একই কাজ করতাম। রহমত কিছু বলছে না, কি বলবে বলার কিছু নাই। এটা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। বাই। মনিরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে তাকে বেশ ভাবাচ্ছে আকাশের কর্মকাণ্ডগুলো। রহমত মিয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাবাকে এমন ভাবে বসতে দেখে ফৌজিয়া দৌড়ে বাবার কাছে চলে গেল। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে বুঝি, দেখো ওদের কিছু হবে না। রহমত মিয়া ফৌজিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা তো হচ্ছে, তবে আকাশের জন্য না, ওই বখাটেদের জন্য। না জানি তাদের আজ কি হয়। রিমন আকাশকে নিয়ে সাব্বিরদের আড্ডাখানায় আসলো। সাব্বিরের সাথে আরো 10 জনের মতো লোক আছে। এটা দেখে রিমন বলল, আকাশ, কি দরকার এসব ঝামেলার? আমরা পুলিশের সাহায্য নিব। আরে বেটা, তুই শুধু একবার ভাব, ওরা তোর মা বাবার সাথে কি করেছে।
তারপর বল, এদের কি ছেড়ে দেওয়া যায়? না, এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত, আর যেটা এখন আমি এদের দিব। রিমন রাগ নিয়ে সাব্বিরদের সামনে চলে গেল। আকাশ পেছনে আছে একটু দূরে। রিমনকে দেখে সাব্বির বলল, আরে শালা বাবু যে, কি করে আসলে এখানে? একটু আগে খাবারগুলো খেয়ে কি পেট ভরেনি যে আবার খেতে চলে এলে? প্রতিশোধ নিতে, তোকে মেরে প্রতিশোধ নিতে এসেছি। ওলে আমার শালা বাবু রাগ। ওই তোরা কি দেখছিস? তা শালা বাবু মারবা বুঝি? আচ্ছা মারো, না মারো। বসা থেকে উঠে রিমনের কাছে চলে এলো। রিমন চোখ বন্ধ করে দিল একটা চর, কিন্তু তার হাত কিছুতেই টাচ করেনি। তবুও ধুম করে শব্দ হলো। তাই সে চোখ খুলে দেখে সাব্বির নিচে পড়ে গাল কেটে রক্ত বের হচ্ছে। আরে ভাই, এক চড়াই কাত করে দিলি। আকাশ রিমনের হাত ধরে বলল। হঠাৎ করে একজন হাতে লাঠি নিয়ে আকাশদের দিকে ছুটে আসলো। রিমন এটা দেখে চোখ বন্ধ করে নেয়, আর আকাশ ওই লোকটার বুকে লাথি মেরে দেয়। আকাশ ওদের যেমন ভাবে মারছে যেন আকাশ কোনো ক্ষুধার্ত ভাগ, আর বাকি সবাই তারই শিকার। রিমন এটা দেখে যেন আকাশ থেকে পড়লো। একে একে সবাইকে মারলো সে, তবে জানে মারেনি, হাত পা ভেঙে দিয়েছে। সাব্বির এক কোনায় গুটি মেরে পড়ে আছে। দেখ, তুই এটা ঠিক করলি না, আমাদের গায়ে হাত দিছোস। সাব্বির আঙ্গুল নাচিয়ে বলছে। আকাশের রাগ মাথায় আবার এ আঙ্গুল নাচাচ্ছে। আকাশ এবার নিজের মাথা চুলকিয়ে বলল, হাত না, তোর এমন কিছু করব যাতে তোর হাতের কথা সব সময় মনে পড়ে। বলে আকাশ সাব্বিরের বাম হাত ধরে আর সব কয়টা আঙ্গুল ভেঙে দেয়। এবার নে, হাতের কথা খুব মনে পড়বে। সাব্বির যন্ত্রণায় ছটপট করছে, বাম হাতের 4টা আঙ্গুল ভাঙা। রিমন আর আকাশ বাইরে এসে গাড়িতে উঠল। আচ্ছা, এটা কি ঠিক হলো? মানে তুই যেটা করলি? দেখ, যেটা তোর করার কথা ছিল সেটা আমাকে করতে হলো, তাই কোনো কথা বলবি না, চুপ। আর বাড়িতে এসব কিছু বলার দরকার নেই, কেমন? কিন্তু ওদের কি হবে? কি আর হবে, হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স আসতে বল এখানে। রহমত মামা মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। মামির জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ফৌজিয়া তার পাশে বসে আছে, মনিরাও পাশে বসে আছে। সবাই অপেক্ষা করছে রিমনরা কখন আসবে। আকাশ গাড়ি পার্ক করছে, তাই রিমন আগে ঘরে প্রবেশ করলো। রিমনকে দেখে মামি ছুটে রিমনকে জড়িয়ে ধরে। কিছু হয়নি তো তোর? ইস, কতখানি কেটে গেছে। আম্মু, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তখন আকাশ আসলো। রহমত মিয়া আকাশকে বলল, কেমন আছে? আকাশ উত্তরে শুধু হাসলো। রহমত মিয়া মনে মনে, যাক তাহলে কেউ মারেনি। এখানে যদি আকাশ উত্তরে বলতো যে খুব ভালো আছে, তাহলে ওরা সবাই বৃন্দাবনের পাড়ি দিয়েছে। মনিরা চোখ ছোট ছোট করে এদের দুজনকে দেখছে আর ভাবছে, কিছু তো আছে যা সবাই বুঝতে পারছে না, তবে আমি জেনেই ছাড়বো। মিস্টার অ্যাটিটিউড। রাতের খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছে। মনিরাও আছে, ও নাকি এখানেই থাকবে বিয়ের কদিন। আকাশের সামনে চেয়ারে বসে আছে সে, খাচ্ছে আর আকাশকে পর্যবেক্ষণ করছে। আকাশ, কালকে ফৌজিয়ার গায়ে হলুদ, অনেক কাজ আছে, তাই তাড়াতাড়ি উঠবি বলে দিলাম। তবে তুমি না ডাকলে উঠবো না। আচ্ছা বাবা, ডেকে দিব। মনিরা এখনো কেমন করে সন্দেহের চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা আকাশ অনেক আগে থেকেই খেয়াল করছে, আর না পেরে আসতে বলে ওঠে, নিচের দিকে তাকিয়ে খা, আমার দিকে কি? রুমে আকাশ শুয়ে আছে, ঘুমাবে। এমন সময় একটা ফোন এলো। এটা আকাশের খবরের। হ্যাঁ বল। স্যার, বিজনেসম্যান আরমান আহমেদ, সে আপনার বাবাকে হুমকি দিছে তার পদ থেকে সরে যেতে। আপনার বাবার জন্য নাকি তার বিজনেস লস হচ্ছে। আরমান আহমেদের সব খবর বায়োডাটা আমার চাই, কাল সকালের মধ্যেই। কথাটা যেন মনে থাকে। বিয়ে বাড়ি, অনেক মানুষ, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত। বাড়িটা আজ অনেক সুন্দর লাগছে, ভেতর থেকেও বাইরে থেকেও, কেননা আজ বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ। কত আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত থেকে। তবে একটা কথা ভেবে রহমত মিয়া চোখ দিয়ে পানি পড়ছে, সেটা হলো তার কলিজার টুকরো কালকে তার থেকে অনেক দূরে চলে যাবে। তাই মনমরা হয়ে ড্রয়িং রুমে সবাই বসে আছে। মামিও আজ অনেক ব্যস্ত, সময় পার করছে। তিনি তার স্বামীকে এমন ভাবে দেখে তার কাছে এগিয়ে যায়, কাঁধে হাত রাখে তার। এটাই নিয়ম, মেয়েদের জন্য তার স্বামীর বাড়িটাই আসল বাড়ি। আর আমাদের মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না। তবুও মন মানছে না। দেখেন, আপনি এই বাড়ির কর্তা, আর আপনি যদি এমন করেন তাহলে আমরা কি করব? ফৌজিয়া কি করবে ভেবেছেন? আমি ঠিক আছি, তুমি যাও, ওদিকটা দেখো। এই যা আকাশ, ওকে ডাকতে মনে নেই, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই আমি, তুমি প্যান্ডেলের দিকটা দেখো। বলে যেতে লাগলে রহমত মামা মামির হাত ধরে বলে, আজ 9 তারিখ, আকাশ ওখানে গিয়েছে। এটা শুনে মামি সোফায় বসে পড়লো, চোখে হালকা হালকা পানি ভিড় জমেছে।
ওগো, আমাদের ছেলেটার মনে অনেক কষ্ট, তাই না? জানো, ওর জন্য আমারও কষ্ট হয়। ভাবি কেন আমার আপন ছেলে হলো না, কেন ওর সাথে এমন হলো। রহমত মামা মামির মাথা নিজের কাঁধে নিয়ে বলল, আল্লাহ আকাশের ভাগ্যটা এমন করেই লিখেছে, তাই হয়তো। আঙ্কেল 9 তারিখে কি আকাশের কি হয়েছে? পেছন থেকে মনিরা বলে উঠল। মামা মামি দুজন পেছনে ফিরে দেখে মনিরা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। আরে মণিমা, কখন উঠলা? কিছু লাগবে নাকি তোমার? না আন্টি, কিছু লাগবে না আমার, কিন্তু মাত্র আপনারা কিছু বলছিলেন 9 তারিখ আকাশ কি যেন বলছিলেন এইসব। না মা, এসব কিছু না। তুমি কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। তুমি ওকে কিছু খেতে দাও। বলে সেখান থেকে চলে গেলেন রহমত মামা। মনি, আসো আমার সাথে। আন্টি, ফৌজিয়া আমাকে ডাকছিল, আমি গিয়ে আগে শুনে আসি। মামার দিকে যাওয়ার দিকে এক ফলক তাকিয়ে সেখানে ছুটে চলে গেল। ফৌজিয়া, ওই ফৌজিয়া, হারামি, কই তুই? ফৌজিয়া রুমে গিয়ে চিৎকার করছে মনিরা। ফৌজিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বের হলো। কি হলো রে, এমন গরুর মতো হাম্পা হাম্পা করছোস কেন? বাদ দে সব কিছু, আগে বল আকাশ কোথায়? ফৌজিয়া মনিরার কাছে এসে বলল, কি আমার ভাইকে খোঁজ করছিস কেন? সামথিং সামথিং নাকি? হারামি, মার খাবি নাকি বলবি? কোথায় আবার? দেখ, কোথাও কোনো কাজ করছে হয়তো। না, ও নাকি বাড়িতে নেই। আঙ্কেল আন্টিকে বলল আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথা শুনে ফৌজিয়ার মুখের হাসিটা চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকে ডেটটা কারো মনে নেই। কি হলো তোর? আর বল কোথায় গেছে ও, আর আজকে কি? আজকের এই দিনে ওর মা ওকে একা করে চলে গিয়েছিল না ফেরার দেশে। মনিরারও কেন জানি এটা শুনে একটু দুঃখ লাগলো। জানিস, শুনেছিলাম ওর নাকি একটা সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স 10 বছর। পরে ওর বাবা নাকি আরেকটা বিয়ে করে। থেমে গেল ফৌজিয়া, তার চোখে পানি বের করছে। কি হলো, থামলি কেন? বল না, তারপর কি হয়েছে? বলেছি না, ওর ভাগ্য অনেক খারাপ। ওর বাবা আর একটা বিয়ে করে। কয়দিন ভালো থাকলেও পরে শুরু হয় সৎমার অত্যাচার। ঠিক মতো খেতে দিত না, ঘরের সব কাজ করাতো, আর দিন শেষে মিথ্যা বলে ওর বাবার কাছ থেকে মার খাওয়াতো। 2 বছরে অসহ্য যন্ত্রণা সহ্য করেছে আকাশ। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎমা তার ভাইকে, মানে আকাশের সৎ মামাকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎ মা ও আকাশকে দেখে ফেলে। রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলে। আরও বলে আকাশ নাকি তার গায়ে হাত তুলেছে, অনেকগুলো দাগ দেখায়, যেগুলো সে নিজেই করেছিল। এসব দেখে আকাশের বাবা আকাশকে প্রচুর মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে দেখে মনিরার চোখে পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বাহ, তোর চোখে পানি, এটা তো অবিশ্বাস্য। একটা মানুষ এত পাষাণ কি করে? সে তো মেয়ে, মায়ের জাত, তাহলে একটা ছোট্ট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই এটা বলছিস? আগে নিজেকে শুধরা, পরে অন্যকে বলিস। তুইও তো কম অত্যাচার করিস না, গরিবদের মানুষ বলে মনে করিস না। যাই হোক, সেটা তোর ব্যাপার, কিন্তু মনিরা ফৌজিয়ার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তোকে যে আমি আকাশের হিস্ট্রি বললাম, এটা যেন ও না জানে, প্লিজ। মনিরা মাথা নাড়িয়ে বসা থেকে উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে মনিরা পেছনে ফিরে বলে, ফৌজিয়া, আমি অনেক খারাপ, তাই না রে? মনিরার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। ফৌজিয়া মুচকি এসে বলল, এটা তুই নিজেকেই জিজ্ঞাসা কর। সকাল 11টা বাজে। আকাশ গেট দিয়ে হেঁটে প্রবেশ করছে। চোখ দুটি লাল হয়ে আছে। যত কষ্ট হোক না কেন, কোনো ছেলেরা খুব সহজে কাঁদে না। তবে সেটা যদি মায়ের ব্যাপার হয় তাহলে চোখ বাধা মানে না। ঠিক এমনটাই হয়েছে আকাশের। পাথর হৃদয়ের মানুষেরও মায়ের জন্য চোখের পানি পড়ে। আকাশের শার্ট প্যান্টে কাদা লাগানো। আকাশের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মনের অবস্থা কেমন। বাড়ির ভেতরে প্রবেশ করে আকাশ। মামি আকাশের চেহারা দেখে ভয় পেয়ে যায়। মামা সোফায় বসে আছে। আকাশ ফ্লোরে বসে মামির কোলে মাথা রেখে বিনা শব্দে চোখের পানি ফেলাচ্ছে। ফৌজিয়া মনিরা পাশে দাঁড়িয়ে আছে। তবে মনিরা যেন কেমন লাগছে আকাশের চোখে পানি দেখে।
যখন থেকে আকাশের সম্পর্কে সবকিছু জেনেছে তখন থেকেই সে আকাশের কথা ভেবেই যাচ্ছে। তবে এখন আকাশের চোখে পানি দেখে যেন তারও কষ্ট হচ্ছে। বুকের ভেতরে এমন যেন এক যুদ্ধ চলছে তাতেই সবকিছু ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার ভিতরটা। কিন্তু কেন এমন হচ্ছে তার? মামি আকাশের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ নিজেকে সামলা, তুই না আমার ভালো ছেলে, আর ভালো ছেলেরা কাঁদে না। আকাশ মামির কোলে মাথা রেখেই আমতা আমতা করে বলল, জানো মামি, উনি আজকে আম্মুর কাছে এসেছিল। আজ ফৌজিয়া বিয়ে। এই দিনটা অনেক কষ্টের হয়। যাদের মেয়ে আছে তাদের কলেজের টুকরো বাড়ি থেকে চলে যায়। সব থেকে কষ্ট পায় বাবারা, কারণ প্রতিটা মেয়ে তার বাবার পৃথিবী, বাবার রাজকন্যা। আকাশ নিজেকে সামনে নিয়ে সবাইকে সাহায্য করছে। মামি আকাশকে চোখে চোখে রাখছে সব সময়। কালকে যখন আকাশ বাড়িতে এসে ওই কথা বলেছিল তখন চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছিল। মনিরা সবার মুখের দিকে তাকিয়ে দেখছে। সে বুঝতে পারছে না সবাই এই কথাটা শুনে চুপ হয়ে গেল কেন। তখন রহমত মিয়া এগিয়ে এসে বলল, তুই কি সত্যিই বলছিস ওটা রায়হান খানই ছিল? আকাশ ছলছল চোখে রহমত মামার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রহমত মিয়া আকাশের পাশে বসে বলল, আর আকাশের এক গালে হাত রেখে বলল, সে আসতেই পারে, কারণ তোর মা ওনার প্রথম স্ত্রী, আর ওনার ওখানে যাওয়া স্বাভাবিক। আকাশের মাথায় এতটাই চিন্তা, এত বছর পরে কি করে কেন এলেন উনি আমার আম্মুর কাছে? কিছুক্ষণ পরে মামি আকাশকে তার রুমে নিয়ে যায়। মামিরা এবার বুঝতে পারছে কেন সবাই চুপ হয়ে গেছিল। তবে তার মন আকাশ সম্পর্কে জানতে চাচ্ছে, কৌতূহল জাগছে। আকাশ রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। এটা দেখে মামি বলে, যা গোসল করায়, আমি তোর জন্য খাবার আনছি। আকাশ লক্ষ্মী ছেলের মতো গোসল করে বের হয়ে দেখে মামি খাবার নিয়ে বসে আছে। নে, খেয়ে নে। আকাশ মামির কাছে গিয়ে মামির মুখের দিকে তাকিয়ে রইল। মামি, আম্মু যদি বেঁচে থাকতো তাহলে কি তোমার মতো করে আদর করতো? সব মারাই এমন হয়। আকাশ এটা শুনে কল্পনা করতে লাগলো, তার সৎ মা তাকে গরম চামচ দিয়ে মেরেছিল, চর মেরেছিল, লাঠি দিয়ে মেরেছিল, বাথরুমে একা বসে বসে মা বাবা বলে কেঁদেছিল। নেহা কর। মামি আকাশের মুখের সামনে খাবার নিয়ে বলল। আকাশ চোখে আবার পানি বের করেছে। মামির দিকে তাকিয়ে আকাশ খেয়ে নিল। খাওয়া শেষে মামি বলল, এখন রেস্ট নে, নিজে যাওয়ার দরকার নাই। আকাশ চল গেটের কাছে, টাকা ঝাড়তে হবে দুলাভাইয়ের কাছ থেকে। আকাশ একটু হেসে বলল, টাকা দিয়ে কি করবি? আমাকে বল কত লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ওই মিস্টার, এটা একটা মজা, বিয়ের একটা নিয়ম বলতে পারেন। শুধুমাত্র টাকার জন্য এসব করা হয় না। টাকার গরম দেখায়। আকাশ মনিরার দিকে এক পলক তাকিয়ে রিমনকে বলল, চল। মনিরাকে রেখে ওরা চলে গেল। মনিরা ওদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে, রাগ হচ্ছে তার। আরে এটা কি হলো আমাকে রেখে? মিস্টার অ্যাটিটিউড, তোরে একবার বাগে পাই, তারপর দেখাবো মজা। নিজের দিকে একবার তাকালো মনিরা। একটা ডিজাইন করা কালো লেহেঙ্গা পরেছে সে, হালকা মেকআপ আর গহনায় পরি লাগছে, কপালে একটা ছোট কালো টিপ, আর তাতেই তাকে অসাধারণ লাগছে। যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে থাকে, গিলে খাবে। মনিরা আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার দিকে তাকিয়ে আছে। মনিরা ভাবছে, সবাই আমার দিকে তাকাচ্ছে, কিন্তু ওই হারামিরা কেন তাকালো না? এই না না, এসব আমি কি ভাবছি? ও তাকাক আর না তাকাক, তাতে আমার কি? ওই মিস ইগো, ভাবা শেষ হলে এবার আসুন, নাকি আপনাকে আনতে রকেট পাঠাবো? আকাশ একটু দূর থেকে বলল। এটা শুনে মনিরা একটু অবাক হয়। ওই ইগো মানে কি? হ্যাঁ, এক দৌড়ে আকাশের কাছে এসে আকাশ কিছু না বলে হাঁটতে লাগলো। এটা দেখে মনিরার শরীর রাগে জ্বলে যাচ্ছে। গেটে বরকে অনেক প্রশ্ন করা হচ্ছে, বেচারা অব্র বাঁশের উপর বাঁশ খাচ্ছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। অব্র তার পরিবারের সবার সাথে পরিচয়টা করিয়ে দিচ্ছে, কিন্তু হঠাৎ এমন কিছু হলো যা আকাশ আশা করেনি। অব্র একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি হলো আমার ফুপি জাহানারা বেগম, আর ইনি আমার ফুপা রায়হান খান। আমরা যাদের এড়িয়ে চলতে চাই, যাদের সামনে পড়তে চাই না, তাদের সাথে বারবার দেখা হয়ে যায়। উপস্থিত সবাই খুশি হলো। আকাশ মুখে হাসিটা ধরে রাখতে পারছে না, কারণ অব্র যাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তারা হলো আকাশের বাবা ও সৎমা। আকাশ ওদের দেখেই বুকের ভেতরে কেমন জানি করে উঠলো। চোখের সামনে বাঁচতে লাগলো সেই অত্যাচারগুলি যেগুলো ওরা আকাশের সাথে করেছিল। আকাশ আর সহ্য করতে পারলো না, সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো।
আকাশ তাড়াহুড়ো করে যাওয়ার সময় মনিরার গায়ে হালকা টাচ লাগে, তাই সে আকাশের দিকে তাকিয়ে দেখে সে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি কোথাও যাচ্ছে। তাই মনিরাও আকাশের পেছনে যেতে লাগলো। কিন্তু আকাশের ভাগ্য খারাপ, শেষ রক্ষা আকাশের হলো না। দরজার কাছে যেতেই দেখে কবির চৌধুরী বডিগার্ডদের বাইরে দাঁড় করিয়ে ভেতরে আসছে। তাকে দেখে আকাশ পেছনে ফিরে তাড়াতাড়ি করে চোখ মুছে নেয়। মোছা শেষে মাথা উঁচু করে দেখে মনিরা তার দিকে তাকিয়ে আছে। সে আকাশকে চোখ মুছতে দেখে ফেলেছে। আকাশ তেমন গুরুত্ব দিল না, দৌড়ে কবির চৌধুরীকে জড়িয়ে ধরল। এদিকে মনিরা ভাবছে, এখন কেন আকাশের চোখে পানি এলো? কি এমন হয়েছে? কুছ তো গড়বড় হে। মাই বয়, কেমন আছো? বড় আব্বু, অনেক ভালো আছি। কবির চৌধুরী আকাশকে ছাড়িয়ে মুখের দিকে ভালো করে তাকালো, মুখ গোমরা করে বলল, তোকে কতবার বলবো আমাকে মিথ্যা বলবি না? এখন বল কি হয়েছে? মিস্টার রায়হান খান ও তার স্ত্রী এখানে এসেছে। কবির চৌধুরী একটু হেসে বলল, তো কি হয়েছে? তুই এখন আমার ছেলে আকাশ চৌধুরী, ওদের কিছু না। দরজার কাছে কবির চৌধুরীকে দেখে রহমত মিয়া, লিমন, মামি সবাই চলে এলো। স্যার, আপনি আসতে সমস্যা হয়নি তো কোনো? আরে রহমত, এটা আমার নিজেরও বাড়ি, তো টেনশন নিও না, আর আমার কোনো সমস্যা হয়নি। তখন রহমত মিয়া একটু জোর করেই বলল, অ্যাটেনশন প্লিজ, ইনি হলেন। কবির চৌধুরী রহমত মিয়াকে আটকে দিয়ে বলে, আরে আরে কি করছো? এটা আমারও বাড়ি, এমনভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। সো আমি হলাম কবির চৌধুরী, রহমতের ভাইয়ের মতোই বলতে পারেন, বন্ধু। কিন্তু ও আমাকে বন্ধু মানে না, সব সময় সিরিয়াস মুডে থাকে, এটা করতে হবে ওটা করতে হবে। রহমত মিয়ার এত অ্যাক্টিং করে দেখালো, উপস্থিত সবাই হেসে উঠল। রায়হান খান ও তার স্ত্রী অব্র এর সাথে কথা বলছে। আমি একটা ছোট্ট বিজনেসম্যান, আর এ হলো আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। কবির আকাশের কাঁধে হাত রেখে বলল। আকাশ নিচের দিকে তাকিয়ে আছে। রায়হান খান আকাশের নাম শুনে চারপাশে তাকাতে লাগলো। সে দেখতে পেল তার একমাত্র ছেলে তার সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আকাশ তার একমাত্র ছেলে। পরে ওদের কোনো সন্তান হয়নি। রায়হান খানের হাত থেকে জুসের গ্লাসটি নিচে পড়ে ভেঙে গেল। এই শব্দে সবাই রায়হান খানের দিকে তাকালো। রায়হান খান আকাশের সামনে এসে দাঁড়ালো। তার চিনতে অসুবিধা হচ্ছে না, কারণ আকাশ ছোটকালে যেমনটাই ছিল ঠিক তেমনটাই আছে, শুধু শরীরে বড় হয়েছে। রায়হান খানের চোখে পানি। আকাশ, বাবা তুই কোথায় ছিলি? কত জায়গায় না তোকে খোঁজ করছি, কোথাও পাইনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। বাবা, আমাকে মাফ করে দে, ফিরে আয় আমার কাছে, তোর বাবার কাছে। আকাশ রায়হান খানের হাত দুটি সরিয়ে এক বুক কষ্ট নিয়ে বলল, কে আপনি? আমার বাবা তো ইনি, কবির চৌধুরী। আমি আপনাকে চিনি না, আমি আসছি। বলে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। আমার ছেলে আমাকে চিনতে পারলো না? ভালো করেছি, এমনটাই হওয়া উচিত আমার সাথে। চোখে পানি নিয়ে সিঁড়ির দিকে তাকালো। জাহানারা বেগমের চোখে আজও পানি। কেন সেটা পরে বলবো। বিয়ে বাড়িতে হইচইয়ের বদলে নীরবতা পালন করা হচ্ছে। অবশ্য বিয়ে হয়ে গেছিল। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে, কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশ। সারা শরীর কাঁপছে তার। পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে একটা সিগারেট মুখে নেয়। লাইটার দিয়ে জ্বালাতে যাচ্ছে, কিন্তু জ্বলছে না। রাগে নিচে আছড়ে মারে লাইটারটা, মুখ থেকে সিগারেটটা হাতে নেয় আর তাকিয়ে থাকে আকাশের দিকে। উনি আপনার আসল বাবা, তাই না? আকাশ পেছনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে ফিরে। মনিরা আকাশের কাছে এসে দাঁড়ায়। জানেন, জন্মের সময় মাকে হারিয়েছি। বাড়িতে যারা কাজ করত সবাই বলতো আমি নাকি রাক্ষসী। জন্মের সাথে সাথে মাকে খেয়ে ফেলেছি। আমার নাকি আরো অনেক সমস্যা আছে। এটা আমাদের এলাকার সবাই জেনে গেছিল। তখন আমি খুব ছোট ছিলাম। বাড়ির বাইরে অনেক শিশুরা খেলা করছিল, সবাই গরিব ঘরের। আমি তাদের সাথে খেলা করতে গেছিলাম। তারা আমাকে অনেক মেরেছিল আর বলেছিল আমি অনেক খারাপ। এটা আব্বুকে বলায় সে আমাকে ওদের কাছে নিয়ে যায় ওদের বিচার করতে। পরে ওখানকার লোকেরাও আমাকে রাক্ষসী বলে, খারাপ আরো অনেক কিছু বলতে থাকে। আব্বুকে নানা কথা শোনাতে লাগে। তখন থেকে ভাবতে শুরু করি যে গরিবরা ভালো না, ওদের মনে শয়তানের বসবাস। তাদেরকে এড়িয়ে চলি, অপমান করি। আকাশ মনিরার দিকে তাকায়। সুন্দর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, চোখে পানি এসেও আটকে গেছে। জানেন, এই প্রথম কাউকে মনের কথাগুলো বললাম। এসব কিছু ফৌজিয়াও জানে না। তবে এখন বুঝে গেছি সব মানুষ এক না, খারাপ হলেও ভালো আছে অনেকেই।
আকাশ কিছু বলছে না, তার মনে হচ্ছে এটা অন্য কেউ, যার মনে কোনো অহংকার নেই। আকাশ নিজে চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। নিচে চলুন, আজকে আপনার বোনের বিয়ে আর আপনি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছেন। আসুন আমার সাথে। আবার বলে আকাশের হাত ধরে টানতে লাগলো। মনিরা আকাশ মনির হাত ধরার দিকেই তাকিয়ে আছে। বস, অনেক চেষ্টা করেছি কিন্তু কবির চৌধুরীকে মারতে পারিনি। ভয়ে ভয়ে একটা ছেলে বলল জাবিরকে। জাবির চেয়ারে বসে হাতে পিস্তল ঘুরাচ্ছে। কবি বলেছেন, একবার না পারলে দেখো শতবার, কিন্তু আফসোস তুই তার জন্য থাকবি না। বলে ডিসকাউ করে লোকটার কপালে গুলি করে দিল। বস, আমাকে মারবেন না। কবির চৌধুরী অনেক চালাক, আমাদের কিছুই বুঝতে দেয়নি। আমরা তো ওর গাড়িকেও ফলো করছিলাম, কিন্তু কোথা থেকে অনেকগুলো গাড়ি এলো। 30টার মতো, সব গাড়ি একই মডেল, একই কালার। কবির চৌধুরী গাড়ির মতো, এতে করেই ওকে মারতে পারলাম না। তবে বস, সে অনেক ভালো প্ল্যান করেছে বলতেই হবে। কথা শেষ, আবার ডিসকাউ করে গুলি করে দিল ওই চামচাকে। পিস্তল থেকে ধোঁয়া উঠছে, সেটা জাবির শুকছে আর বলছে, শালা আমার লোক হয়ে আমার শত্রুর প্রশংসা করে। ফৌজিয়ার বিদায়ের সময় মামি মনিরা অনেক কান্না করছে, যেন চোখ দিয়ে সাগর বয়ে যাবে। অন্যদিকে রহমত মামা, সে কান্না না করলেও তার কষ্টটা তার চেহারায় বেশি উঠছে। হয়তো সে ফৌজিয়ার কথা ভেবেই নিজেকে আটকে রেখেছে। আর রিমনকে তো পাওয়াই যাচ্ছে না। আকাশ নিজেকে শক্ত রেখে চারদিকটা সামলাচ্ছে। যদি সবাই ভেঙে পড়ে তাহলে তো মেয়ে বিদায় হবে না। আকাশেরও আজ কষ্ট হচ্ছে, তবে সেগুলো বুকের গহীনে লুকিয়ে রেখেছে, কারণ আকাশ ও তো ফৌজিয়াকে নিজের বোন মানে। অবশেষে বিদায় হয়ে গেল। রহমত মামা ড্রয়িং রুমে সোফায় বসে আছে। মামি তার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের ফানি ফেলছে। কবি চৌধুরী মাথা নিচু করে বসে আছে। মনিরা আকাশের পাশেই দাঁড়িয়ে আছে। তবে রায়হান চৌধুরী অনেকবার আকাশের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যখনই সে আকাশের কাছে আসে তখনই আকাশ অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। রায়হান চৌধুরী হতাশ হয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। রিমন কোথায়? ওকে দেখছি না যে। মামা, ও ছাদে আছে। ওহ মনিরা মা, তুমি তো বাড়িতে যাবা, তোমাকে এখন। মনিরা আকাশের দিকে এক নজর তাকালো। রিমন তো এখানে নেই। আকাশ, তুই একটু ওকে দিয়ে আয়। আচ্ছা মামি। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরা তার পাশে বসে আছে। জানেন, একটা বাবার কাছে সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত হলো মেয়ে বিদায়ের সময়। আঙ্কেল নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু তার চেহারায় ভেসে উঠছিল সে কতটা কষ্ট পাচ্ছে। আকাশ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, তবে আজকে যতটা দুঃখ পেয়েছে তার সমান শান্তিও পেয়েছে। মনিরা আকাশের দিকে তাকিয়ে, আজকে মনকে হালকা করেছি, মনের ভিতর পুষে রাখা কথাগুলো কারোর সাথে শেয়ার করেছি। জানেন, এই যে ভালোবাসা, প্রেম, মহব্বত, আমার কোনো দিনই বিশ্বাস ছিল না। সবসময় ছেলেদের থেকে দূরে থেকেছি, জানি না কাকে ভালোবাসা বলে। শুনছেন তো কি বলছি আমি? ফৌজিয়া বলেছিল এটা নাকি একটা ফিলিংস, যে তার কথা ভাবলেই মুখে মুচকি হাসি চলে আসে, চোখ বন্ধ করলেই তার চেহারা চোখে ভাসে। এটা বলে মনিরা লম্বা একটা নিঃশ্বাস নিল আর বলল, যেদিন আপনার সম্পর্কে সবকিছু জেনেছি সেদিন থেকে আপনার প্রতি আমার এক অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে। সবসময় আপনার কথাই ভাবতে থাকি, কবে যে আপনি আমার এতটা প্রিয় হয়ে গেলেন নিজেও বুঝতে পারিনি। তাই তো সবসময় আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, চোখে চোখে রাখি। যদি এটার নাম ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার জন্য নিজের সব কিছু ছাড়তে পারি, হোক সেটা জীবন হোক না কেন। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে, প্লিজ দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। মনিরা চোখে পানি চিকচিক করছে। আকাশ সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ সে গাড়ি ব্রেক করলো, মনিরার দিকে তাকালো। সরি, আমাকে ক্ষমা করবে বলে মনিরার মুখে একটা স্প্রে করলো, আর মনিরা চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে আকাশের বুকে ঢলে পড়লো। আজকে সকালে আকাশ তার খবরিকে ফোন দিয়ে গালি দিতে থাকে যে আরমান আহমেদের খোঁজ এখনো তাকে দেয়নি কেন। লোকটি ভয়ে ভয়ে বলল, স্যার, আমি তো গতকালকেই মেল করে দিছি সবকিছু। আকাশ এটা শুনে ফোন কেটে দেয় আর ল্যাপটপ অন করে ইমেল চেক করে, যেখানে আরমান আহমেদের বায়োডাটা দেওয়া আছে। আর যখন আকাশ তার পরিবারকে লোক দেখে তো সে অবাক হয়ে যায়। আরমান আহমেদের একমাত্র মেয়ে, নাম তাইবা মনি,
ডাকনাম মনিরা। আকাশ এটা দেখে হেসে ওঠে, যে তার শিকার তো তার পাশেই আছে। মনিরা আকাশের বুকের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশ এক নজরে তার দিকে তাকিয়ে আছে। মনিরা চুলগুলো তার মুখের সামনে চলে এসেছে। এতে আকাশে দেখার সমস্যা হচ্ছে, তাই হাত দিয়ে পরম যত্নে চুলগুলো কানের পিছনে গুজে দিল। আমারও ইচ্ছে হয় তোমাকে ভালোবাসতে, নিজের করে নিতে, কিন্তু আমার জীবনের তো কোনো দাম নেই। একজনের দয়ায় বেঁচে আছি। তাকে কথা দিয়েছিলাম, তার কথা সবসময় শুনবো, তার কথা মতো নিজের লাইফ সাজাবো। এই জন্য তুমি এত কাছে থেকেও অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না। এই হাত পারে শুধু মানুষ খুন করতে, আদর করতে পারে না। আকাশ পিস করে বলছে। পাপা পাপা, তোমার ছেলে চলে এসেছে। জয় জাবিরের একমাত্র ছেলে, দেখতে একেবারে ফালোয়ানদের মতো, তবে স্টাইলিশ আছে। জাবির জয়ের দিকে তাকাচ্ছে না। জয় গিয়ে জাবিরের সামনে চলে গেল, তার সামনে বসে। পাপা কথা বলো, দেখো তোমার ছেলে কত বছর পর জেল থেকে এসেছে, আর তুমি। জাবির পাশে থাকা একটা লোককে ডাক দিল জয়। লোকটা জয়ের কাছে আসলো। জয় তার ঘাড়ে হাত রাখে আর বলে, পাপা কি হয়েছে, কথা বলছে না কেন? বলে ওই লোকটাকে মারতে লাগলো। লোকটাকে মেরে আধমরা করে ফেলেছে জয়। হঠাৎ জাবির বলল, কবির চৌধুরী দেশে এসেছে, আমি ওর লাশ দেখতে চাই শুধু। তোমার কাজ হয়ে যাবে। নিচে পড়ে থাকা লোকটার দিকে তাকিয়ে জয় বলল, সরি বাবা, কিছু বলছিলে না তাই রাগ হচ্ছিল। উনি তো আমার বাবা, তাই ওনাকে কি করে মারতে পারি বল, তাই রাগটা তোর ওপরেই ঝাড়লাম। নিচে পড়ে থাকা লোকটার গাল মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে, ছটফট করছে। এই না না, মারবি না। এই যা, আসতে না আসতেই খুনের খাতা খুলে ফেললাম। পরের দিন সকালে চোখ মিটমিট করে খুলছে মনিরা। মাথাটা একটু ভারী হয়ে আছে তার। বিছানার উপরে শুয়ে আছে সে আশেপাশে তাকায়, কিন্তু সবকিছুই অপরিচিত। কোথায় আছে সে, আর এটাই বা কার রুম? মুহূর্তে মনিরা ঘুম ভাবটা চলে যায়, আর সে ধরপড়ে গিয়ে উঠে বসে। তাড়াতাড়ি উঠে সে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক ডাকাডাকি করলো মনিরা, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। তাই সে হতাশ হয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল, আর কালকের কথা ভাবতে লাগলো। গতকালের কথা মনে পড়তেই মনিরা চোখ ভরে এলো। সে তো এই প্রথম কাউকে ভালোবেসেছিল, প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ সরি, এটাই তার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। সে ভাবছে ভালোবাসায় কষ্ট হয়, এটা তো জানতাম, কিন্তু এতটা যে কষ্ট হবে তা জানা ছিল না। হঠাৎ মনিরার মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে, তাই সে দরজা ঠিক থেকে একটু দূরে সরে যায় আর একটা ফুলদানি হাতে নিয়ে নেয়। যে আসবে তাকে মেরে পালিয়ে যাবে, এটাই তার ভাবনা। দরজা খুলে একটা ছেলে, বয়স 19 থেকে 20 ভেতরে এলো, আর সাথে সাথে মনিরা তার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিল। শালা, মেয়েদের কিডন্যাপ করা তোকে তো আজ। ছেলেটা তো কিছু বলার সুযোগ পাচ্ছে না। মনিরা সমান তালে ছুঁড়োর ঘুষি মেরে যাচ্ছে। ছেলেটা অনেক কষ্টে চিৎকার করে বলল, ভাই ভাই বাঁচাও আমারে, বাঁচাও ভাই, বাঁচাও আমারে। মনিরা ছেলেটাকে কেলিয়ে যাচ্ছে, আরো অনেক গালি দিচ্ছে। হঠাৎ কেউ এসে মনিরা মাজা ধরে উঁচু করলো। মনিরা হাত পা ছোড়াছুড়ি করছে। ওই কোন হারামি আমারে ধরল রে? বলে যেই না মুখের দিকে তাকায়, অমনি মনিরার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একজোড়া চোখ আগুনমুখী হয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরাকে নিচে নামালো। রাজু, তুই নিচে যা, শান্তভাবে বলল আকাশ। রাজু মনিরা পাশ দিয়ে যাওয়ার সময় বলে, ওই পেতনি, তোকে আমি দেখে নেব। মনিরা তো আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ আকাশকে এখন অন্যরকম লাগছে দেখতে। কেন সেটা বললে ভাই চাকরি থাকবে না। ওই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে এভাবে মারছিলে কেন? না মানে এটাই নাকি ভিতরে সেক্স এই মনিরা, তুই কি বলছিস? লজ্জা শরম বেঁচে খেয়েছিস নাকি? হোয়াট? না মানে আমাকে কিডন্যাপ করেছে, ওকে কি ছেড়ে দি? কিডন্যাপ ও করেনি, আমি করেছি। কেন এত কষ্ট করতে গেলেন? আমাকে আই লাভ ইউ টু বলে দিলেই তো আমি আপনার সব কথা মানতাম। শ্যাট আপ, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, এই নাও ফোন, তোমার বাবাকে কল করো। না, আমি এখন আমাদের ব্যাপারে পাপাকে কিছুই বলতে পারবো না, কারণ আমি তো এখনো শিওর হতে পারিনি। ওই তোকে ফোন করতে বলছি না। মনিরা ভয় পেয়ে ওর বাবাকে ফোন দেয়, আর করুণ সুদে বলে, পাপা। রাত থেকেই মনিরা সহ আকাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই তো পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিন্তু কবির খান নিশ্চিন্তই বসে আছে আর সবাইকে বলছে টেনশন না নিতে। অন্যদিকে আরমান আহমেদ, অর্থাৎ মনিরা বাবা, মেয়ে নিখোঁজ খবরটা শুনে পাগল প্রায় হয়ে গেছে। শহরের এমন কোনো জায়গা বাদ নেই সে খুঁজেনি।
এমনি করে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে দিন হয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে ওঠায় সে তাড়াতাড়ি রিসিভ করলো, আর যখন নিজের মেয়ে কণ্ঠটা শুনলো তখন একটু হলেও জানে পানি এসেছে। হ্যালো পাপা। মণিমা, তুই ঠিক আছিস তো? তোর কণ্ঠ এমন লাগছে কেন? খপ করে আকাশ মনিরার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তো কেমন আছেন মিস্টার আরমান আহমেদ? এমন কথা শুনে আরমান আহমেদ একটু ভয় পেয়ে যায়। কে আপনি, আর আমার মেয়ে কোথায়? হ্যাঁ, আপনার মেয়ে ঠিকই আছে, কিন্তু কত সময় আছে সেটা আপনিই বলবেন। আকাশ ইশারায় মনিরাকে বিছানায় বসতে বলে। আরে কে আপনি, আর কি চাই আপনার? আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু। হা 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 হা। সেটা না হয় তখন শুনবো। তো এখন কাজে ফেরা যাক। কি চাই আমি? হ্যাঁ বলুন বলুন। আমার কিছু চাই না, তবে রায়হান খানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শেয়ার এবং আপনি যে অপমান করেছিলেন তার জন্য ক্ষমা চাইবেন, ব্যাস। আমি এক্ষুনি করছি, আর আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি আপনার কাজ করুন বলে ফোন কেটে দিল। মনিরা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরার কাছে একটা চেয়ার নিয়ে বসলো। দেখো, তোমার সাথে বা তোমার বাবার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বাবা আমার কোনো পরিচিত একজনের সাথে অনেক বড় অন্যায় করেছে, আর আমি অন্যায় পছন্দ করি না, তাই আমাকে এটা করতে হলো। তোমাকে কষ্ট দিয়ে ফেললে সরি। মনিরা মাথা নিচু করে শুনছিল। অন্যায় সহ্য করেন না, কিন্তু নিজে এত বড় অন্যায় করে দিব্যি ভালো আছেন। আকাশ মনিরার দিকে তাকায়। একজনকে কষ্ট দেওয়া কি অন্যায় না? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখা কি অন্যায় না? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সবার ভিড়ে আমার চোখ যেমন আপনাকে খোঁজে, তেমন করে আপনার চোখও আমাকে খোঁজ করে, আর এটা আমি দেখেছি। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন আমাকে? মনিরা আকাশের হুডিটা ধরে ফেললো। আকাশ মনিরার কথা শুনে একটু হাসলো। আমাকে তুমি চিনো কতটুকু? তুমি কি জানো আমি কি কাজ করি? দেখো, আমি চাইলেও তোমাকে নিজের করতে পারবো না। আমার এই অনিশ্চিত জীবনে যখন তখন আমার মৃত্যু আমাকে ডাক দিতে পারে। মনিরা চোখে ফানি নিয়ে বলল, হোক না মৃত্যু কাছে, হোক না অনিশ্চিত জীবন, কিন্তু যত দিন আছেন ততটুকু সময় আমাকে দিন। আকাশ মনিরার দিকে একটু তাকিয়ে মনিরার চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে নাগের আগাও যেন অন্যরকম সুন্দর লাগছে ওকে। আকাশ দুই হাত দিয়ে মনিরা দুই কাল ধরলো। আকাশের ছোঁয়া পেয়ে মনিরা চোখ বন্ধ করে দিল। দু চোখের ফানি পরম যত্নে মুছে দিয়ে উঠে ঘর থেকে বের হয়ে গেল। মনিরার প্রচুর ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবে? মনে মনে আকাশকে গালাগাল দিচ্ছে। রাক্ষস, গুন্ডা, নিজে তো পেট ভরে খেয়ে নিয়েছে। একটা বাচ্চা মেয়ে যে না খেয়ে বসে আছে, সেটার খাবার কি তার আছে? দরজায় একবার নক করে ভিতরে ঢুকলো রাজু। রাজুকে দেখতে একেবারে আপু ভাইয়ের কপি, বডির দিক থেকে যেন ফুদিলেই উড়ে যাবে। মনিরা ওর দিকে তাকিয়ে ব্রু নাচায়। এটা দেখে রাজু ও ব্রু নাচায়। ওই কি হয়েছে? এটা দেখে ভয়ে রাজু দরজার পেছনে চলে যায়, আর ওখান থেকে মুখ বাড়িয়ে বলে, মিস পেতনি, ভাই আপনাকে খেতে ডাকছে। অন্যদিকে, আচ্ছা, আমাকে কি এখন বাড়ি নিয়ে যাবেন? আমি এখন বাড়ি যাব না, চলেন না অন্য কোথাও যাই বেড়াতে। জানেন, বেড়াতে আমার অনেক ভালো লাগে। জানেন একবার কি হয়েছে, আমি আমার বন্ধুদের সাথে। ওই মাইয়া, তুই কি থামবি? এমনিতেই কিন্তু মাথা গরম আছে, তার উপর তুই সেই সকাল থেকে মাথা খেয়েই যাচ্ছিস। আর একটা কথা বললে খবর আছে। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? জানেন আমার পাপা আমাকে এমন করে বলে না। আমিও আপনার ধমকের প্রতিবাদ করতে পারতাম, বেঁচে গেলেন আপনাকে একটু ভালোবাসি বলে। তা না হলে দেখিয়ে দিতাম তাই বা মনি, ওরপে মনিরা কি জিনিস। গাড়ি চলছে তার আপন গতিতে। মনিরা বাইরের দিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছে, কোনো থামার নাম নেই। আকাশের হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে। মনে মনে ভাবছে যে করেই হোক কথা বন্ধ করতে হবে। তাই আকাশ গাড়ি থামিয়ে মনিরার দিকে তাকালো। আকাশ মনিরার দিকে তাকালো। এবার হয়েছে। মনিরার হাত বাঁধা পেছনের দিকে করে, মুখে টেপ মারা, তাই সে করে যাচ্ছে। আকাশ মনিরার চেহারা দেখে ক্লোজ আপ হাসি দিল। সকালে খাওয়ার টেবিলে মনিরা রাজুর মধ্যে অনেক লড়াই হয়েছে। রাজু আকাশের ছোট ভাইয়ের মতো। সে অনাথ, দুনিয়ায় কেউ নেই তার। তবে সে একজন ভালো মনের মানুষ, গরিব দুঃখীদের সব সময় সাহায্য করে আকাশের মাধ্যমে। ভাই, ওনাকে বলে দাও আমার থেকে দূরে থাকতে, নয় কিন্তু তার চুল সব ছিঁড়ে দেব। কি বললি তুই? দাঁড়া। মনিরা উঠে তেড়ে গেল রাজুর দিকে।
ওই হচ্ছেটা কি? রাজু চুপচাপ চেয়ারে বয়। আর তুমি, তোমার তো ক্ষুধা লাগে না? যদি লাগে তাহলে বসেন আর আমাকে উদ্ধার করেন। আকাশ চোখ গরম করে। মনিরা আকাশের দিকে তাকিয়ে হেসে বসে পড়ে। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। উঠে দাঁড়িয়ে রাজু। আকাশ রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। মনিরা খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। বাড়িটা বেশ বড় আর গোছালো। আচ্ছা, এই বাড়িটা কার? কার আবার? আমার, মানে আমার ভাইয়ের। সবার খাওয়া শেষ। বাহ, আমি কোথাও দেখিনি বা শুনিওনি যে কাউকে কিডন্যাপ করে নিজের বাড়িতে এনে রাখে, আবার খাবারও খেতে দেয়। এতে কি বোঝা যায়? বোঝা যায় যে আরে কি বোঝা যায়? মনিরা একটু হেসে বলে। আমার অনেক লজ্জা করে শেষের বাড়ির কথা নিজের মুখে দিকি করে কই। আকাশ এটা শুনে সেখান থেকে উঠে উপরের দিকে যেতে লাগে। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না রে পেতনি। মনিরা রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে পড়ে। কি বললি তুই? না, তুই বল। পেতনি শুনতে ভালোই লাগে। শোন, কাছে আয়। রাজু মাথা নাড়ায়। আয়, কিছু বলবো না। রাজু মনিরার পাশে চেয়ার টেনে বসে। তোর কি মনে হয় না বাড়িটা অনেক ফাঁকা? ভাব, যদি তোর ভাবি থাকতো তাহলে কি হতো? আরো ভাব, সেই ভাবিটা যদি আমি হই তখন কি হবে? না না, সেটা সম্ভব না। এর জন্যই তো তোর হেল্প চাই। বল না, কি করলে ওই হিটলারের মনে জায়গা পাবো? পাগলি একটা। বলে হেসে দিল আকাশ, কারণ সে উপর থেকে তাদের দেখছিল, এদের কথা শুনছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে, তাই সে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর রাজু, এই রাজু। আকাশ চিৎকার করে ডাকছে। মনে থাকবে, এই একটা বিষয় ভাই অনেক দুর্বল। আমাকে ডাকছে, আমি যাই। আর আমি এটা আগে থেকে জানতাম। হ্যাঁ বলো ভাইয়া। ওকে বল, আমরা এক্ষুনি বের হব। হ্যাঁ, ভাবিকে বুঝি? আকাশ শার্ট পরছিল। হ্যাঁ। ওই কি বললি তুই? রাজু হেসে বলল কিছু না, বলে সেখান থেকে পালালো। আকাশ নিজের মাথায় নিজেই চড় মেরে বলে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। বলো, এবার কথা বলো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরার দিকে একটু করে তাকাচ্ছে। কিছু সময় পরে সে খেয়াল করলো মনিরার ফর্সা মুখ লাল হয়ে গেছে, সাথে চোখ দুটো কেমন চুপ হয়ে যাচ্ছে। সে ও করছে না। আকাশ তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে মনিরার সব বাঁধন খুলে দেয়। আকাশ তাকে এমন ভাবে বাঁধেনি যাতে সে কষ্ট পাবে, তাহলে সেন্সলেস। মনিরা, ওই মনিরা, কথা বলো। আকাশ মনিরাকে ঝাঁকাচ্ছে আর বলছে, কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। ওই। আকাশের চোখে বিন্দু বিন্দু ফানি দেখা দিচ্ছে। তার মনে হচ্ছে তার প্রিয় কিছু তার থেকে দূরে চলে যাচ্ছে। মনের ভিতরে অজানা একটা কষ্ট হচ্ছে, যেমনটা হয়েছিল তার মাকে হারিয়ে। ওই বাচাল মেয়ে, কথা বলো। আচ্ছা, তুমি এখন থেকে যত পারো কথা বলো, কিছু বলবো না। চোখ খুলো প্লিজ। ফানির বোতল থেকে ফানি নিয়ে মনিরা মুখে ছিটালো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আকাশের চোখের এক ফোঁটা পানি মনিরা মুখে পড়লো। তখন আকাশ মনিরার দিকে ভালো করে খেয়াল করলো। এমন অবস্থায় মনিরাকে অনেক মায়াবী লাগছে। আকাশ তার চোখে হাত দিয়ে দেখে তার চোখ ভিজে গেছে, কিন্তু কেন? আমি কান্না করছি? হ্যাঁ, এটাই হওয়া উচিত। তোমাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, তার ফল ভালোভাবেই পাচ্ছি। হসপিটাল, হ্যাঁ হসপিটালে যেতে হবে। হঠাৎ দুটো হাত এসে আকাশের চোখের পানি মুছিয়ে। থাক, অনেক হয়েছে, আর কান্না করা লাগবে না। যা পোছার পৌঁছে গেছি। আকাশ মনিরার দিকে তাকিয়ে দেখলো সে আকাশের দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে আকাশের রাগ মাথায় চড়ে গেল, আর সে মনিরার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। গাড়ির দরজা খুলে বাইরে চলে গেল আকাশ। মনিরা আকাশের চড় খেয়ে হাসছে। আকাশ বাইরে একটু দূরে গিয়ে বসে পড়ল। যে হাত দিয়ে মনিরাকে মেরেছে সেই হাতের দিকে তাকাচ্ছে। একটু আগে তার মনে হচ্ছিল তার প্রাণ পাখিটা ছটপট করছে। মনিরাকে অমন অবস্থা দেখিয়ে অনেক কষ্ট হচ্ছিল। মনিরা যখন গাড়ি থেকে বের হবে তখন আকাশের ফোন বেজে ওঠে, কিন্তু ফোনটা গাড়ির মধ্যে, তাই ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা আরমান আহমেদ ফোন দিছে। তাই মনিরা রিসিভ করে। পাপা, তোমার জামাইরে পাইয়া গেছি। আকাশ আর মনিরা পাশাপাশি বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। এমন ভাবে বসে আছে যেন দুজন অপরিচিত কেউ। পরিবেশটাও আজ এদের সাথে তাল মিলাচ্ছে। সমস্ত জড়তা ভেঙে আকাশ বলল, তুমি আমাকে যেমনটা ভাবো বা দেখছো আমি এমনটা না। ধরে নিতে পারো এটা আমার ছদ্মবেশ। আকাশ মনিরার দিকে তাকিয়ে বলল, আমার জীবন অনিশ্চিত মনিরা। সব সময় মৃত্যু আমায় তাড়া করে বেড়ায়। তার থেকে বড় কথা, আমি যে রাস্তায় চলি
এটা থেকে ফেরার পথ নেই, অনেক শত্রু এই রাস্তায়। তাই আমি চাই না আমার জন্য আমার প্রিয় কোনো মানুষের ক্ষতি হোক। মনিরা শুধু আকাশের কথা শুনছে। আমিও মানুষ, ভালোবাসার অধিকার আমারও আছে, কিন্তু আমি পারবো না আমি। এটা বলে আকাশ অন্যদিকে তাকায়, চোখের বিন্দু বিন্দু পানি লুকিয়ে মোছে। কি এমন পরিচয় যার জন্য আপনি কাউকে আপন করে নিতে পারবেন না? কি এমন কাজ করেন যাতে আপনার জীবন সংশয়? মনিরা আকাশের দিকে তাকিয়ে, কিন্তু আকাশ অন্যদিকে তাকিয়ে আছে। একটু চুপ থেকে একটা বড় নিঃশ্বাস নিয়ে আকাশ বলল, একে এর নাম শুনেছো? কি ওই গ্যাংস্টার একে নাকি? হুম। তো ও তোমার না, এ হতে পারে না। আমি যেটা ভাবছি আপনি। চলো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। বলে আকাশ গাড়ির দিকে গেল। বাবা বাবা, চিৎকার করে ডাকছে জয়। জাবি তার সামনে এসে ইশারায় বলল, কি হয়েছে? বাবা তুমি কি জানতে কবির চৌধুরীর একটা ছেলে আছে? জাবির কাগজে কিছু লিখে জয়ের কাছে দিল। সেখানে লেখা, হ্যাঁ, তবে কোনো কাজের না, শুনছি অনেক ভীতু। তা তোমার মুখ দিয়েও তো বলতে পারো। জাবির আবার লিখে দিল, যেদিন তুই কবির চৌধুরীকে মারবি ওই দিন তোর সাথে কথা বলবো। ও তাহলে এই কথা, তাহলে কাজ শুরু করে দিই। ওর ওই ছেলেকে তুলে নিয়ে আসি, ছেলের টানে বাপ ঠিক আসবে। জাবির নিজের মাথায় হাত ঘষে লিখল, আমারও তার সাথে পুরনো হিসাব বাকি আছে। ফৌজিয়া আর অব্র এসেছে আজকে। রহমত মামার পরিবারে যেন খুশির আমেজ বইছে। নতুন জামাইয়ের জন্য বিভিন্ন রকম খাবার বানাচ্ছে মামি। আকাশ ঘরে টেবিলের উপর বসে আছে। আচ্ছা আকাশ, তোর কি মনে হয় না আমার কাজ করতে অনেক কষ্ট হয়? তো করো কেন? এত কাজের লোক থাকতে নিজেই সব করো, তাহলে ওদের রেখে কি লাভ? মামি আকাশের দিকে বড় বড় চোখ করে তাকালো। তোকে বলি কি আর তুই বুঝিস কি? বলছি যে আমার একজন সঙ্গী লাগবে ঝগড়া করার জন্য, বৌমা লাগবে আমার। ও, তার ইমনকে বিয়ে দিয়ে দাও। ও এখনো বাচ্চা, ওর বড় একটা তো এখনো দামড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। মা, ওর কথা ভাবতে হবে না, ওর জন্য মেয়ে রেডি আছে। কি? আমি কিছু জানি না। আবুলের মতো বলে সেখান থেকে এক প্রকার পালিয়ে এলাম। যদিও এখানে থাকতাম তাহলে আমার হাল বেহাল করে ছাড়তো এই কুত্তিটা। তবে সেদিন গাড়িতে মনিরা। একটা কথা বলি। তবে কি জানো, পাগলেও নিজের ভালো বুঝে, তাই আশা করি তুমিও বুঝবে। দেখুন, আমি আপনাকে ভালোবাসি, কোনো স্বার্থের বিনিময় না। আপনার সুখ দুঃখের সাথী হতে চাই। জানি না ভবিষ্যতে কি হবে, তবে যত দিন বেঁচে আছি আপনার সাথেই বাঁচতে চাই। শত ক্লান্তির মাঝে আপনার মুখের মুচকি হাসি হতে চাই। আর আমি ভবিষ্যতে বিশ্বাসী না, বর্তমানকে বিশ্বাস করি। জানি আমি বেশি কথা বলি, তবে যদি আপনি বলেন তো কথা বলাই ছেড়ে দেব। যদি আপনি আপনার মনের এক কোণে আমার একটু জায়গা দেন। দুর্ভাগ্য মানুষকে দুইটা জিনিস শিখায়, এক ভাগ্যের কাছে হেরে যাওয়া, আর দুই ভাগ্যের সাথে লড়াই করে শক্ত হয়ে যাওয়া। তবে একটা কথা নিশ্চিত, এই শক্ত হৃদয়ে তোমার জন্য একটু হলেও জায়গা আছে, যার মানে আমি বুঝি না, হয়তো বুঝতেও চাইনি। তাই আমি আবারও বলছি, যা করবা ভেবে করবা। আমি সবকিছু ভেবেই বলছি, ভালোবাসি আপনাকে। মনিরা চোখে পানি। আকাশ হাত উঁচু করে মুছতে গিয়ে আবার হাত নামিয়ে ফেলল। হঠাৎ মনিরা আকাশের হাত ধরে, আকাশের হাত দিয়ে তার চোখের পানি মুছে দিল। আকাশ মনিরার দিকে তাকিয়ে একটু হাসল। অমনি মনিরা আকাশকে জড়িয়ে ধরল। গাড়ি চলতে শুরু করেছে। মনিরার এক হাত আকাশের হাতের মধ্যে। আচ্ছা, একের মানে কি? আপনার দলে কতজন লোক আছে? আচ্ছা, আপনি কয়টা খুন করেছেন? সবাই কি খারাপ ছিল? আচ্ছা, মানুষ মারতে কেমন লাগে আমাকে শেখাবেন? আচ্ছা, আমি কি গ্যাংস্টার হতে পারবো? আরো অনেক কিছু বলেই যাচ্ছে মনিরা, থামার কোনো নাম নিচ্ছে না। আকাশ মনে মনে নিজেকে গালি দিচ্ছে এখন, তাই এই পরে কি হবে ভেবেই নিজেকে ঠুস করে গুলি মারতে ইচ্ছে করছে। কি গো নতুন জামাই, কেমন আছো? তোমার বোন যেমনটা রাখছে। আকাশ আকাশ। তখন রিমন আকাশ আকাশ বলে চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচে নামছে উপর থেকে। চল আমার সাথে। যাব, কিন্তু কোথায়? আমিও যাব। দুলাভাই আপনি? আচ্ছা চলেন। কিন্তু কোথায়? চল, গেলেই দেখতে পারবি। কালকে ব্ল্যাক মাফিয়া দেশে আসছে। কালকে আমাদের জন্য শুভ দিন। এই দিনেই আমি আমার শত্রুর লাশ দেখতে চাই। বাবা তুমি টেনশন নিও না, আমার লোক গেছে কবির চৌধুরীর ছেলেকে কিডন্যাপ করতে। সো তুমি শুধু দেখো আগে আগে হোতা হে ক্যা।
মনি তুই কোথায়? আরে ইয়ার 5 মিনিট চলে আসছি। আরে তাড়াতাড়ি আয়। বলে ফোন কেটে দিল ফৌজিয়া। কিছু সময় পরে মনিরা চলে এলো, কথা বলছে মনিরার সাথে, কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজছে। কিরে তোকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? না কিছু না, তা বাড়িতে কাউকে দেখছি না, সবাই কোথায়? ফৌজিয়া একটু হেসে বলল, তুই যাকে খুঁজছিস সে একটু আগেই বাইরে গেল। ও এই আমি আবার কাকে খোঁজ করছি? হ্যাঁ কি বলস তুই এইসব? না আমি আবার কখন কি বললাম? বাদ দে, বল কেমন কাটলো তোর? বুঝে নিয়েন কি বলতে চাচ্ছে। আকাশ, রিমন আর অব্র গাড়ি থেকে বের হলো। তারা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। এখানে কি রে রিমন, কারোর কি কিছু হয়েছে? হ্যাঁ, আমারও সেম কোশ্চেন। ভিতরে গেলে সব বুঝতে পারবি। চল দুলাভাই আসেন। বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রিমন আকাশকে, কিন্তু হসপিটালে যেতেই অবাক, আকাশদের বডিগার্ডরা এখানে কেন? তার মানে বড় আব্বু? না, এটা হতে পারে না। উনি ঠিক আছে তো? কিছু দূর যেতেই আকাশ দেখে বড় আব্বু একটা ডক্টরের সাথে কথা বলছে, ওনার সাথে আরো একজন দাঁড়িয়ে আছে কালো শার্ট পরিহিত। বড় আব্বুকে সুস্থ দেখে মনে হচ্ছে আকাশের উপর থেকে বড় একটা পাথর সরে গেল। টেনশন হচ্ছিল ওনাকে নিয়ে, কিন্তু ওনার সাথে যিনি দাঁড়িয়ে আছে ওনাকে বড্ড চেনা লাগছে, মনে হচ্ছে অনেক কাছের কেউ। আকাশের বুকের ভিতর ধুকধুক করছে। ডক্টরের সাথে কথা বলা শেষে যখন তিনি একটু ঘুরলো, তখন তার চেহারা স্পষ্ট দেখা গেল। তাকে দেখে আকাশ জমে গেছে, বুকের ভেতর ধুকধুকটা অনেক বেড়ে গেল তার মলিন হয়ে যাওয়া চেহারাটা দেখে। কারণ সে আর কেউ নয়, আকাশের আব্বু রায়হান চৌধুরী। দেখে মনে হচ্ছে তিনি অনেক টেনশনে আছে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লাগায় আকাশ পড়ে গেল নিচে। অব্র তার ফুফাকে সেখানে দেখে অবাক হয়, তাই ছুটে যাওয়ার সময় আকাশের সাথে একটু ধাক্কা লাগে। আকাশ নিচে পড়ে যাওয়ার কবির চৌধুরী সহ রায়হান খানের নজর পড়ে আকাশের দিকে। কবির খান আকাশকে দেখে আকাশের কাছে আসে, কিন্তু রায়হান খান সেখানেই দাঁড়িয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আকাশও তার দিকে তাকিয়ে আছে। আজ তার চোখে অনেক কষ্ট দেখা যাচ্ছে। এই কষ্টটা কিসের? একজন বাবা ছেলে হারানো কষ্ট, নাকি অন্য কোনো কারণ? তবে আকাশের আজ ওই মুখখানার উপর অনেক মায়া হচ্ছে। আমরা সাধারণত তাদের উপর রাগ দেখাই, অভিমান করি যারা আমাদের সব থেকে কাছের হয়। আকাশেরও হয়তো এটাই কারণ। আকাশ, তোর মা অনেক অসুস্থ। এইদিকে। আরে মনিরা মা, কখন আসছো? এই তো আন্টি, মাত্র আসলাম। মনিরা জানোস আমার তো বিয়ে হয়ে গেল, এবার আকাশের পালা। ওর জন্য মেয়ে ঠিক করাও আছে, ওর বাবার বন্ধুর মেয়ে। ফৌজিয়া ওর মায়ের দিকে তাকিয়ে একটু ইশারা করলো। মনিরা এটা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি? না, এটা হতে পারে না। কেন হতে পারে না? মেয়েটাকে আকাশেরও পছন্দ হয়েছে। কি বাজে কথা বলছিস? কাঁদো কাঁদো কণ্ঠে। হ্যাঁ, কালকে নাকি মেয়েকে ফাইনাল করছে। আকাশ বলেছে মেয়েটাকে নাকি ওর খুব পছন্দ হয়েছে। ওহ ভালো। মনিরা চোখে পানি, সে এটা লুকাতে যাচ্ছে। এখানে একটু সময় থাকলে সে এটা ধরে রাখতে পারবে না। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজকে যাই। আরে মেয়েটার পিকটা তো দেখে যা। ফৌজিয়া মনিরার হাত ধরে। মনিরা কিছু বলছে না, ফৌজিয়ার দিকেও তাকাচ্ছে না। ফৌজিয়া নিজের ফোন থেকে মনিরা একটা পিক বের করলো আর বলল, এই দেখ, বল মেয়েটা কেমন কেমন মানাবে ওদের? মনিরা ফটো না দেখেই বলে, অনেক সুন্দর, ভালোই মানাবে। আরে আগে তো দেখ। তখন মনিরা ফৌজিয়ার দিকে তাকায়। মনিরার চোখে দুটি লাল হয়ে গেছে, সাথে ফেসটাও, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মনিরা যখন ফটোটার দিকে তাকায়, সাথে সাথে সে শক খায়। মনিরা একবার মামি একবার ফৌজিয়ার দিকে তাকায়, দেখে তারা দুজনেই হাসছে। ভালোবাসিস আমার ভাইটাকে? অনেক, নিজের থেকেও বেশি। তুইও পারিস বটে, মেয়েটাকে শুধু শুধু কাঁদালি। আকাশের পা তার কাছে আজ অনেক ভারী মনে হচ্ছে, যেন তার পথে হচ্ছে না। সামনে যেতেই সে দেখে একটা কেবিনে রায়হান খান জাহানা বেগমের হাত ধরে বসে আছে। মুখে অক্সিজেন মাস্ক পরানো। তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 10%। ওনাকে এমন ভাবে দেখে যেন আকাশের অনেক কষ্ট হচ্ছে। হবেই তো, এক সময় আম্মু যে রাখতো তাকে। রায়হান খান বেরিয়ে এলো রুম থেকে, আকাশ সামনে এসে দাঁড়ালো। চোখে ফানি নিয়ে রায়হান খান বলল, যদি কোনোদিন আমাকে বাবা মনে করে থাকিস, তাহলে একবার তোর মায়ের সাথে কথা বলে নে। জানি না এরপরে কি হবে। আমার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই। আকাশ কবির খানের দিকে একবার তাকালো, যেতে বলল। দরজা খুলে আকাশ কেবিনে প্রবেশ করলো। উনি শুকিয়ে গেছেন তিনি। বিয়ের দিনই আকাশ খেয়াল করেছিল। কেবিনে শুধু আকাশ আর জাহানারা বেগম।
জাহানারা বেগম হাতের ইশারায় আকাশকে কাছে রাখলো। আকাশ তার পাশে চেয়ারে গিয়ে বসলো। মুখের মাস্ক খুলে বলল, ওই কেমন আছোস? আমি কিন্তু অনেক ভালো আছি। জানিস, তুই থাকতে তোর মর্ম আমি বুঝিনি। ভেবেছিলাম তোকে তাড়াতে পারলে আমি শান্তিতে থাকতে পারবো। তুই যেদিন চলে গিয়েছিলি না, ওই দিন অনেক খুশি হয়েছিলাম রে, কিন্তু একদিক থেকে মন খারাপ ছিল, কারণ এবার আমি কার উপরে অত্যাচার করব, কার সাথে রাগারাগি করে আমার সময় কাটবে। তুই কি ওই সময় খেয়াল করেছিস? আমি সব সময় তোর পিছনে লেগে থাকতাম, কথা শোনাতাম। হ্যাঁ, আমি তোকে ভালো মুখ দিতাম না, এটা আমার দোষ ছিল, আমি মানছি। কিন্তু তোকে হারিয়ে আমি বুঝেছি তুই আমার জন্য কি ছিলি। তুই চলে যাওয়ার পরে তোর কথা অনেক মনে পড়তে থাকে। নিজেকে অনেক ছোট মনে হয়েছিল ওই সময়। সব সময় তোকে কথা ভেবে চোখের পানি ফেলতাম। তোর আব্বুকে শুধু বলতাম তোকে এনে দিতে, কিন্তু তুই তো তোর কথা ভেবে আমি কোনো বাচ্চা নেইনি, কারণ তখন তুই আমার সন্তান হয়ে গিয়েছিলি। তুই প্রথম যে আমাকে আম্মু বলতো, যেদিন তোকে বিয়েতে দেখেছি ওই দিন আমি তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নিয়তির কি বিধান, ওই সময় আমার মাথা ব্যথা শুরু করে, আমাকে একটা রুমে দিয়ে যায়। ডাক্তার বলেছিল বেশি চিন্তা না করতে, না হলে নাকি আমার সমস্যা হবে। কিন্তু আমি যা করেছি এটা সব সময় আমার মাথায় থাকে। কি করে ভুলি বল? আমি যে অপরাধ করছি এটা তার কাছে অনেক জঘন্য। তার চোখের পানি দুই পাশে দিয়ে গড়িয়ে পড়ছে। আকাশ মাথা নিচু করে বসে আছে। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি না, কারণ আমি জানি আমি যা করেছি এটা ক্ষমার অযোগ্য। আরে আমি তো পুরো মহিলা জাতির কলঙ্ক। তবে একটা অনুরোধ, আমি চলে গেলে তোর বাবা একা হয়ে যাবে রে, পারলে একটু দেখে রাখিস। আকাশ আর থাকতে পারলো না, এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো। আকাশ কারোর সাথে কথা না বলে হসপিটাল থেকেই বেরিয়ে গেল। আকাশ গাড়ি চালাচ্ছে পাগলের মতো, কোনো দিকেই খেয়াল নেই তার। একটু আগে বলা কথাগুলো তার মাথায় ঘুরছে। হঠাৎ একটা ট্রাক এসে আকাশের গাড়িতে বাড়ি দেয়। আকাশ মিটমিট করে চোখ খুলছে। মাথার পিছনের দিকটা প্রচুর ব্যথা করছে। সে চারিদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে সে এখন কোথায়, কিন্তু চারদিকে গুটগুটে অন্ধকার। আকাশ তার হাত পা নাড়াতে পারছে না, কিছু বলতেও পারছে না। হয়তো তার মুখে কেউ টেপ মেরে দিয়েছে। মনে হচ্ছে কিছু একটার সাথে তার হাত পা ও বাঁধা। সে মনে করার চেষ্টা করছে কি হয়েছে তার সাথে। আমি তো গাড়িতে ছিলাম। আকাশ গাড়ি চালাচ্ছে, হঠাৎ একটা ট্রাক তার গাড়িতে ধাক্কা দেয়, ফলে আকাশের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। পরে অনেক কষ্টে গাড়িটা কন্ট্রোল করে আর সেটা দাঁড় করায়। গাড়ি থেকে বের হতে কেউ আকাশের মাথার পেছনে কিছু একটা দিয়ে বাড়ি দেয়। পরে আর কিছু মনে নেই তার। আকাশ মাথায় ব্যথা অনুভব করছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো আর টুক করে লাইট জ্বলে উঠল। এবার আকাশ সবকিছু দেখতে পেল। তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সাথে সামনে থাকা ব্যক্তিকেও। জয় আকাশের সামনে একটা চেয়ার টেনে বসলো। দেখ ব্রো, আমি তোকে চিনি না, ইভেন কোনোদিনও দেখিনি। তোর সাথে আমার কোনো শত্রুতাও নেই, কিন্তু আমার বাবার তোর বাবার সাথে আছে। সো তোর বাবাকে মরতে হবে, কবির চৌধুরীকে মরতে হবে। আকাশের এটা শুনে রাগে পুরো শরীর রিডি করতে লাগলো। তোকে এখানে আনার একটাই উদ্দেশ্য, যে ঘাট টানলে মাথাও আসে, যেমন তোকে ধরলে কবির আসবে। আকাশ তো শুধু মনে মনে বলছে, একটু শুধু ছাড়া পাই, তারপরে দেখাচ্ছি মজা। প্লেন থেকে নামছে একটা লোক, মধ্যবয়সী হবে, চুলগুলো হালকা পাকা, মুখের ভিতর জল্লাদের মতো গোফ, হাতে একটা সোনার পিস্তল। যা যা পড়েছে সবকিছু কালো, তবে হাইটে একটু ছোট। ওয়েলকাম ওয়েলকাম বস। ব্ল্যাক মাফিয়া, তবে এর আরো একটা পরিচয় আছে। চল। সবাই মিলে গাড়িতে উঠল। সারিভাবে 5টা গাড়ি চলছে। কিছু সময় পরে তার একটা গোডাউনের কাছে চলে এলো। জয়ের লোকেরা আকাশের চেয়ার উঁচু করে একটা স্থানে নিয়ে আসলো। জয় ফোন নিয়ে আকাশের সামনে গিয়ে বলল, ব্রো স্মাইল বলে একটা পিক তুলল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ও তুই স্মাইল করবিটা কি করে, তোর মুখ তো বন্ধ। বলে হেসে উঠল। সাথে জয়ের লোকেরাও হো হো করে হেসে উঠল। এদিকে আকাশের কিডন্যাপের খবর কবির খানের কাছে পৌঁছে গেছে। যখন তার কাছে জাবির ফোন করেছিল, দুর্ভাগ্যবশত রায়হান চৌধুরী সেটা রিসিভ করে, আর জাবির তাকে কবির ভেবে সব বলে। এটা শুনে রায়হান খানের হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর সেখানেই বসে পড়ে। সবাই এটা দেখে তার কাছে চলে যায়। কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আকাশ,
কি কিডন্যাপ করা হয়েছে, ওকে নাকি অমক গোডাউনে বেঁধে রাখা হয়েছে। চোখের পানি যেন বাদ মানছে না আর রায়হান খানের। কবির চৌধুরী তার পাশে বসে পড়ল। চিন্তা করবেন না, আপনার ছেলের কিচ্ছু হবে না। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে হচ্ছে এমন এক সিংহ যে যত সময় যাবে তত সে হিংস্র হয়ে উঠবে। রায়হান চৌধুরী কবিরের দিকে তাকায়। কবির মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, আমি যাচ্ছি আকাশকে বাঁচাতে, আপনি এদিকটা দেখেন। জয় আকাশের সাথে অনেক অপমানজনক খেলা করতেই থাকে, যাতে আকাশের পিত্তি পর্যন্ত জ্বলে যাচ্ছে। এমন সময় জাবির সহ ব্ল্যাক মাফিয়া সেখানে আসলো। আকাশ জিহাদকে দেখে অবাক, কারণ ইনি তো আকাশের সৎ মামা, যাকে আকাশের সৎ মা সবসময় টাকা দিত। জিহাদ কেন জানি আকাশের চেহারাটা চেনা চেনা লাগছে। আকাশ করছে, যেটা দেখে জিহাদ বলে মুখ খুলে দিতে। আকাশ জিহাদের দিকে তাকিয়ে একটু হাসে আর বলে, কি মামাজি ওরফে ব্ল্যাক মাফিয়া, কেমন আছেন? তাহলে তুই এখনো বেঁচে আছিস? আকাশ হাসলো। আকাশ জাবিরদের দিকে তাকায়। কি দারোগা সাহেব, মাথার দাগটা তো দেখছি এখনো আছে। জাবির সাথে সাথে তার মাথায় দাগের উপর হাত দেয়। হঠাৎ জয় ঠুস করে একটা ঘুষি মেরে দেয় আকাশের মুখে। আমার বাবাকে মেরেছিলিস, তার মানে তুই সেই যার জন্য চাকরি হারিয়েছে। বলে আরো একটা ঘুষি মারলো। আকাশের মুখে হাসি, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আরে আস্তে আস্তে, আমার ভাগনা হয়, একটু কম কষ্ট দিয়ে মেরো। আর আমার ডিল কোথায় মিস্টার জাবির? ওকে ছেড়ে দাও, আমি এসেছি। বাহ, নাম নিতে না নিতেই বান্দা হাজির। জিহাদ অন্যদিকে ফিরে আছে। কবির তার চেহারা দেখতে পায়নি এখনো। জিহাদ পকেট থেকে একটা পেপার বের করে জাবিরকে ধরিয়ে দিল। ছাড়বো, তবে আগে এখানে একটা স্বাক্ষর করতে হবে। কবির কিছু না পড়েই সই করে দিল। তখন জিহাদ কবির চৌধুরীর দিকে ফিরে, আর কবির সেটা দেখে রাগে চোখ দিয়ে আগুন বের হতে থাকলো, কারণ এই সে যে কবির চৌধুরী পরিবারকে মেরেছিল। কবির চৌধুরী জিহাদের দিকে ছুটে যেতে লাগলো। আশিক কবির চৌধুরীর বুকে একটা লাথি মারে। সে ছটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আকাশ এই বলে চিৎকার করে ওঠে। এটা দেখে জয় আকাশকে মারতে থাকে। ওদিকে জিহাদ কবির খানকে মারছে। লজ্জা করে না? লজ্জা করে না? এতগুলো মানুষ হয়েও আমাকে এইভাবে বেঁধে মারতে? ভয় পাস নাকি যে আমি একাই তোদের সবাইকে মেরে দিব? শালা ভীতু কোথাকার। আকাশের মুখের অনেক অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। না, তুই ওর কথা শুনবি না, এটা ওর কোনো চাল। জয় ইশারা করলো আকাশকে খুলে দিতে। জয় কবির চৌধুরীর সামনে গেল, আর তার হাতে একটা ছুরি। এখান থেকে হসপিটাল 10 মিনিটের পথ। কুচ করে কবির চৌধুরীর হাত ধরে হাতের শিরা কেটে দিল। পারলে তোর বাবাকে বাঁচিয়ে দেখ, 15 মিনিটে শেষ। আকাশ যেন স্থির হয়ে গেছে। কবির চৌধুরী তেমন নড়াচড়া করছে না, তবে শ্বাস এখনো আছে। দুজন ছেলে আকাশকে মারতে আসছে, হাতে ধারালো অস্ত্র। আকাশ একটার বুকে ঘুষি মারলো, অন্যটায় গলায়, দুটোই শেষ জায়গায়। জয় এটা দেখে অবাক। হঠাৎ করে ঝড়ের বেগে আকাশ জয়ের সামনে চলে আসলো। আমার কাছে সময় আছে, কিন্তু তোর কাছে তো একটু সময় নেই। আকাশ তার হাতে থাকা ছুরিটা তার দিকে তাকিয়ে বলল। ছুরি থেকে টপ টপ করে রক্ত পড়ছে। জয় তার বাবার দিকে তাকালো, সে ঢলে পড়েছে। জয় ছুটে গেল জাবিরের কাছে। সে দেখে তার বাবার গলায় আকাশ ছুরি চালিয়ে দিছে। সামনে তাকিয়ে দেখে জিহাদও পড়ে আছে মাটিতে, তার শরীর থেকে রক্তের বন্যা বের হচ্ছে। আকাশ ওই দুটো ছেলেকে মারার পরে অধের অস্ত্র নিয়ে ছুটে আকাশ আর জাবিরের গলায় চালিয়ে দেয়। সাথে আরো অনেকজনকে মেরেছে। জয় তার বাবাকে ধরে চিৎকার করে ওঠে আর আকাশের দিকে ছুটে আসে। আকাশ ঘুষি মারবে, তখন আকাশ সরে গিয়ে জয়কে জড়িয়ে ধরে। জয়ের চোখ বড় বড় হয়ে গেছে। আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, আমি কিন্তু ভূত অনেক ভয় পাই, তাই মরার পরে ভূত হয়ে আমার পিছনে যেন না পড়িস। বলে আকাশ জয়কে ছেড়ে দিল। জয় দেখলো তার বুকে ছুরি ঢুকানো। আকাশ তাড়াতাড়ি তার বড় বুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। 3 মাস পর। আকাশ, ওই আকাশ, ওর আজকে তোর বিয়ে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? যাও তো আম্মু, আমি আজ বিয়ে করব না। ওই কি বললি? কি বললো? না, তখন আমি বুঝলাম কি বলে ফেলছি। ইস, জাহানারা বেগম আমার আম্মু, তার অপারেশন সাকসেসফুল হয়, আর এখন আমরা একসাথেই থাকি। ও হ্যাঁ, আজ আমার বিয়ে মনিরার সাথে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে কেউ জানে না আমি কে। আর ওই দিনের পর থেকে দেশের প্রায় সবাই একে নামকে বাঘের মতো ভয় পায়।